আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রেকর্ডিংটা দিলে একটু ভালো হয় ম্যাম। হ্যাঁ, রেকর্ডিং আজকে থেকে দিয়ে দিব। থ্যাংক ইউ। কিন্তু অ্যাটেন্ডেন্স ভালো থাকতে হবে। অ্যাটেন্ডেন্স যদি কমে যায় তাহলে যেদিন অ্যাটেন্ডেন্স কমে যাবে সেদিন আর রেকর্ডিং দেওয়া হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখেছিলাম সেটা যদি একটু রিভিউ করি। গত ক্লাসে দেখেছিলাম কি, একটা হচ্ছে পি টাইপের সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপের সেমিকন্ডাক্টরকে জয়েন করে আমি হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড তৈরি করছি। সো এটা হচ্ছে আমার পি টাইপের সেমিকন্ডাক্টর আর এটা হচ্ছে আমার এন টাইপের সেমিকন্ডাক্টর। পি টাইপের সেমিকন্ডাক্টর সাইডে আছে অ্যানোড আর এন টাইপ সিলিকনের সাথে আছে হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল দেখতে ডায়োডটা। সো আমরা তারপরে দেখেছি আমাদের 3 ধরনের বায়াসিং সম্ভব। একটা হচ্ছে কোনো বায়াসই আমি করব না, অ্যাকচুয়ালি আউটপুট এক্সটার্নাল কোনো হচ্ছে সোর্স দিব না, সেটা হচ্ছে আমার নো বায়াস। আমরা কোনো সোর্স না দিয়েও দেখবো যে ডায়োডের মধ্যে কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার নো বায়াসের আন্ডারে। তারপরে রিভার্স বায়াস আর আরেকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো গত লেকচারে নো বায়াস কন্ডিশন আর রিভার্স বায়াস কন্ডিশন হচ্ছে কভার হয়েছে। সো এটাকে যদি আমরা একটু রিভিউ করে নেই, যে শুধু আমার একটা ডায়োড আছে, তাই না, আমি বাইরে থেকে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করছি না। সো কি হচ্ছে, আমরা জানি হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালে হোল হচ্ছে গিয়ে মেজরিটি ক্যারিয়ার আর কিছু ইলেকট্রন থাকে। ইলেকট্রন কেন থাকে? মাইনরিটি ক্যারিয়ার হিসেবে যদি তোমাদের মনে থাকে, তার আগের ক্লাসে বলেছিলাম যে কি হয়, তোমার যদি কোনো কারণে টেম্পারেচার বৃদ্ধি পায় বা হচ্ছে গিয়ে লাইট পড়ে, তাহলে কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায় এবং কোভ্যালেন্ট বন্ড ভেঙে যেয়ে কি করে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়। সো সেইখান থেকে আসছে অ্যাকচুয়ালি এই ইলেকট্রন গুলো। আর থাকে হচ্ছে আমার একসেপ্টার আয়ন, যেগুলো নেগেটিভ চার্জড। আচ্ছা, আর এন টাইপে কি থাকে, আমার থাকে মেজরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হিসেবে থাকে হোল, ঠিক একই কারণে তৈরি হয় এই হোলগুলো, এবং থাকে হচ্ছে গিয়ে পজিটিভ ডোনার আয়ন। এখন তুমি যখন একটা পি টাইপের ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপের ম্যাটেরিয়ালকে জয়েন করবা, তখন তাদের যে কানেক্টিং যে জয়েনিং পয়েন্ট, সেটাকে আমরা বলি হচ্ছে জাংশন। ঠিক আছে, এই জয়েন করার ফলে কি হবে, আমরা জানি ডিফিউশন কি, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে আসা। সো ইলেকট্রন এখানে মেজরিটি ক্যারিয়ার আর এখানে ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। সো ইলেকট্রন গুলো কি করবে, এন সাইড থেকে পি সাইডের দিকে ডিফিউশন হয়ে চলে আসবে। ঠিক একইভাবে হোলগুলো কি হবে, পি সাইড থেকে এন সাইডের দিকে ডিফিউশন হয়ে চলে আসবে এবং কি হবে, ইলেকট্রনের সাথে রিকম্বাইন হবে। সো এই যে এখানে এন সাইডে ইলেকট্রন গুলো চলে আসলো পি সাইডে, সে রেখে আসলো কি, ইমমোবাইল পজিটিভ ডোনার আয়ন। আবার এই পাশে যে হোলগুলো চলে আসতেছে ডিফিউশন হয়ে, সো সে পিছনে রেখে আসতেছে পি সাইডে কি, নেগেটিভ ইমমোবাইল আয়ন। সো আমার জাংশনের পাশে একটা রিজিয়ন ক্রিয়েট হবে, যার এক সাইডে হচ্ছে পজিটিভ ডোনার আয়ন আর আরেক সাইডে হচ্ছে আমার নেগেটিভ একসেপ্টার আয়ন। সো আমরা দেখতে পাচ্ছি কি, যে এক সাইডে পজিটিভ চার্জ আর এক সাইডে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে। সো আমরা বলতে পারি কি, যে এদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। সো এই যে পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল বা বিল্ট ইন পটেনশিয়াল। এবং এটা কি ম্যাটেরিয়াল ভেদে হচ্ছে ডিফারেন্ট হয়। যেমন সিলিকনের জন্য এই ব্যারিয়ার পটেনশিয়ালটা হচ্ছে 0.7 ভোল্ট, আবার জার্মেনিয়ামের জন্য এটা হচ্ছে 0.3 ভোল্ট। এখন এই যে ব্যারিয়ার পটেনশিয়ালটা তৈরি হলো, সেটার ফলে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয়, প্লাস থেকে মাইনাসের দিকে তৈরি হয়। এখন এই ইলেকট্রিক ফিল্ড বা ব্যারিয়ার পটেনশিয়ালটা তৈরি হওয়ার ফলে কি হবে, এই যে ইলেকট্রন গুলো যে ডিফিউজ হয়ে এন সাইড থেকে পি সাইডে আসছিল, সেটা বন্ধ হয়ে যাবে। কারণ কি, দেখো এই ইলেকট্রনটা যখন ডিফিউজ হয়ে আসতে যাবে, এখানে এসে সেই এই যে নেগেটিভ যে আয়ন গুলো আছে, সেগুলো দ্বারা হচ্ছে রিপেল হয়ে আবার ব্যাক করবে। সো এক সময় কি হবে, আমার ডিফিউশন বন্ধ হয়ে যাবে।
কিন্তু আমরা কি দেখেছি যে আমার পি সাইডে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কিছু ইলেকট্রন থাকে আর এন সাইডে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে থাকে হচ্ছে গিয়ে হোল। এখন কোন ইলেকট্রন যদি ডিফিউশন এন পি সাইডের কোন ইলেকট্রন যদি তোমার ডিপ্লেশন এরিয়ার মধ্যে চলে আসে তখন কি করবে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডটার কারণে এই যে ইলেকট্রনটা সেটা হচ্ছে গিয়ে ড্রিফট হয়ে এন সাইডে চলে আসবে। ফলে আমি কি পাবো, আমি একটা ড্রিফট কারেন্ট পাবো এবং স্টেডি স্টেট বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমার এই ড্রিফট কারেন্ট আর হচ্ছে ডিফিউশন কারেন্ট হচ্ছে সমান হয়ে যাবে। ঠিক আছে, ড্রিফটটা আমি এখানে পাচ্ছি কি মাইনরিটির জন্য আর ডিফিউশনটা পাচ্ছি হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। সো সমান হয়ে যাওয়া মানে কি আমি আউটপুটে কোনো কি বাইরে কোনো হচ্ছে কারেন্ট পাবো না। এই দেখো তার মানে কি আমার আসলে কি এই ডায়োডের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি কোনো কারেন্ট পাচ্ছি না, আইডি সমান সমান হচ্ছে 0। এটা হচ্ছে গত ক্লাসে আমরা অনেক ডিটেলসে পড়েছি, আমি মনে হয় একই জিনিস কমপক্ষে 5 বার বলেছি, সো এটা না বোঝার কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে আমরা দেখেছি রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়, রিভার্স বায়াস কন্ডিশনে আমি কি করি, ম্যাডাম ভোল্টেজের যে নেগেটিভ সাইডটা ওটা পির সাথে কানেক্ট করি এবং পজিটিভ সাইডটা হচ্ছে আমি এন এর সাথে কানেক্ট করি। হ্যাঁ, তাহলে এর ফলে কি হচ্ছে দেখো, এর ফলে কি হচ্ছে তোমার আমরা জানি কি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। সো এর ফলে কি হচ্ছে আমি জানি পি টাইপে হচ্ছে আমার হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর এন টাইপে ইলেকট্রন হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার। সো কি হচ্ছে এই যে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটার কারণে আমার এই হোলগুলো অ্যাট্রাকশন একটা অনুভব করছে এবং হোলগুলো কি করছে এই নেগেটিভ টার্মিনালের দিকে চলে আসতেছে। আবার একই কারণে কি হচ্ছে আমার এই পাশে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ টার্মিনালের দিকে চলে আসতেছে। ঠিক আছে, সো এরা যে চলে আসতেছে তাহলে এই পাশে পি সাইডে তাহলে কি হচ্ছে আরো বেশি আমার কি নেগেটিভ আয়ন পাচ্ছি না, তার মানে কি আমার ইমমোবাইল নেগেটিভ আয়ন পি সাইডে হচ্ছে বেড়ে যাচ্ছে আর এন সাইডে ইমমোবাইল পজিটিভ আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার ফলে কি আমার ডিপ্লেশন রিজিয়নের যে উইথ, আগে যদি আমার নো বায়াস অবস্থায় উইথ থাকতো এতটুকু, এখন আমার রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে আমার ডিপ্লেশন রিজিয়নের উইথটা বেড়ে গেল। সো আমার কি হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের উইথ বাড়া মানে কি যে ব্যারিয়ার পটেনশিয়ালটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে এখন বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে এই যে ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডে আসা হচ্ছে আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো তোমার যদি এরকম যে ভোল্টেজটা সেটা যদি প্রয়োগ করো তাহলে এক সময় দেখা যাবে কি যে কোনো ইলেকট্রনই আর এন সাইড থেকে পি সাইডের দিকে আসতেছে না। তাহলে আমরা বলতে পারি কি যে মেজরিটি চার্জ ক্যারিয়ার ফলে যে আমরা কারেন্টটা পাচ্ছিলাম সেটা হয়ে যাচ্ছে 0। এই যে ঠিক আছে, এখন দেখো তো মেজরিটি কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হওয়া উচিত, ইলেকট্রনের ফ্লো কি এদিক থেকে এদিকে না, তাহলে কারেন্ট কি এদিকে যাওয়া উচিত যেটা আপাতত হচ্ছে আমাদের আছে 0। আচ্ছা, কিন্তু আমরা জানি কি যে পি সাইডে মাইনরিটি ক্যারিয়ার থাকে ইলেকট্রন এবং এন সাইডে মাইনরিটি ক্যারিয়ার থাকে হচ্ছে আমার হোল, এদের সংখ্যার তো কোনো পরিবর্তন হয় নাই তাই না। তাহলে কি হচ্ছে যে আমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট সেই কারেন্টটা কিন্তু আমার এখানে থেকেই যাচ্ছে। ঠিক আছে, সো এই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রিভার্স বায়াস কন্ডিশনের রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটাকে আইএস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেছে, সো আমি যে টোটাল কারেন্টটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি আই মেজরিটি মাইনাস আই মাইনরিটি। এখানে আই মেজরিটি কি দেখলাম আমার ডিপ্লেশন রিজিয়ন বা বিল্ট ইন পটেনশিয়াল বেড়ে যাওয়ার ফলে এই মেজরিটি কারেন্টটা হয়ে গেল 0। সো আমি যে কারেন্টটা পাচ্ছি রিভার্স বায়াসে সেটা টোটালটাই পাচ্ছি মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। সো এটা হচ্ছে আমার আইএস। ঠিক আছে, এই পর্যন্ত গত ক্লাসে পড়েছি, তারপরে আমি আরেকবার রিভিউ করে নিলাম কারণ আমাদের এই ফরওয়ার্ড বায়াস বুঝতে এই জিনিসটা লাগবে। এখন দেখো ফরওয়ার্ড বায়াস বা অন কন্ডিশন আমরা কিভাবে পাই। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি কি করি, পি টাইপ ম্যাটেরিয়ালের যে অংশটা সেটাকে কানেক্ট করি একটা সোর্সের পজিটিভ টার্মিনালের সাথে আর
নেগেটিভ টার্মিনালটাকে কানেক্ট করি এন টাইপের সাথে। এর ফলে এখন কি ঘটনা ঘটে, আমি যখন এই ভোল্টেজটাকে বাড়াচ্ছি তখন কি হয়, এই পাশে আমরা জানি হোল আছে মেজরিটি ক্যারিয়ার হিসেবে, সো হোল গুলো আর এখানে হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, সো কি হচ্ছে সমধর্মী চার্জ হচ্ছে না, সো হোল গুলো কি হচ্ছে রিপেল হয় আর এই পাশে কি হচ্ছে ইলেকট্রন গুলো হচ্ছে রিপেল হয়। সো এই যে ভিডি এইটা একটা প্রেসার ক্রিয়েট করে, এই প্রেসারের ফলে হচ্ছে এই হোলগুলো এখন এই নেগেটিভ আয়ন গুলোর সাথে কি হয় রিকম্বাইন হয়ে যায়, আর এই পাশের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো এই পজিটিভ আয়নের সাথে রিকম্বাইন হয়ে যায়। সো আগে যদি আমার ডিপ্লেশন রিজিয়নটা এত বড় ছিল, সেটা এখন কি হলো এই আয়ন গুলোর সাথে কি হলো রিকম্বাইন হয়ে গেল না, সো কি হলো আমার এই পজিটিভ আর নেগেটিভ আয়নের সংখ্যা কি হলো কমে গেল, তার মানে কি আমার ডিপ্লেশন রিজিয়নের যে উইডথ সেটাও হচ্ছে কমে গেল, সেটাকে আমি এখন ডি ডাবল প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই যে ডিপ্লেশন রিজিয়নের উইডথটা যে কমে গেল এটার ফলে অ্যাকচুয়ালি কি হবে, এখন কি ডিপ্লেশন রিজিয়নের উইডথ কমা মানে কি ব্যারিয়ার পটেনশিয়ালটা কি হচ্ছে কমে যাচ্ছে না, তার মানে কি এখন এই যে ইলেকট্রনটা যখন এন সাইড থেকে পি সাইডের দিকে আসতে যাবে তখন সে দেখবে যে তার যে বাধা সেটা হচ্ছে কমে গেছে, তার মানে কি সে সহজেই এন সাইড থেকে পি সাইডের দিকে আসতে পারবে। এবং আমরা দেখেছিলাম কি নো বায়াস অবস্থায় যে তোমার ডায়োডের কি একটা বিল্ট ইন ভোল্টেজ থাকে তাই না, বা হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল থাকে যেটা সিলিকনের জন্য 0.7 ভোল্ট। সো তুমি যখন এই ভোল্টেজ এক্সটার্নাল যে সোর্সটা সেটার ভোল্টেজ যদি বাড়াতে বাড়াতে বিল্ট ইনের চেয়ে বেশি করে ফেলো, বিল্ট ইন পটেনশিয়ালের চেয়ে বেশি, তার মানে কি আমার ব্যারিয়ারটা কমে যাচ্ছে, তার ফলে এক সময় কি হিউজ পরিমাণ চার্জ ক্যারিয়ার এন সাইড থেকে পি সাইডের দিকে চলে আসতেছে, তার মানে কি আমি যে কারেন্ট পাচ্ছি সেটাও কি এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেছে। কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট সেই কারেন্টটা কিন্তু নো বায়াস অবস্থার থেকে কোনো চেঞ্জ হয়নি, তার মানে কি আমি দেখেছিলাম যে আমার যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা আমি পাই মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য সেটা কি খুব অল্প রেঞ্জের ছিল, সাধারণত ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। তো আমি কি বলতে পারি না যে এই যে টোটাল কারেন্ট সেটা হচ্ছে মেজরিটি মাইনাস মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারেন্ট। সো এখানে আমি কি বললাম যে যখন ব্যারিয়ার পটেনশিয়ালটা কমে যাবে তখন কি হবে হিউজ নাম্বার অফ ইলেকট্রন কি হবে এন সাইড থেকে পি সাইডে আসবে, তার মানে কি কারেন্টটা আমার এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আই মেজরিটি সমান লেখা যায় আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি। এখন এখানে এগুলো কি বুঝাচ্ছি সেটা আমি একটু পরে বলছি। আর মাইনাস আমি জানি মাইনরিটি চার্জ ক্যারিয়ারের কারেন্ট হচ্ছে আমার আইএস। এখন তুমি দেখো এই ভিডি এর ভ্যালু যদি অনেক বেড়ে যায় তখন আমি কি করতে পারি, এটা যেহেতু অল্প ভ্যালু তাহলে আমি এটাকে ইগনোর করতে পারি, বা আমি তখন বলতে পারি আইডি সমান সমান আইএস ই টু দি পাওয়ার ভিডি বাই হচ্ছে এন ভিটি। ঠিক আছে, এখন এই যে এখানে দেখো কারেন্টের ডিরেকশন সেটা আমরা একটু বুঝি। আমার মেজরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্ট সেটা যাচ্ছে কি পি থেকে এন এর দিকে, কিভাবে আমরা জানি কি কারেন্ট ফ্লো হচ্ছে ইলেকট্রন ফ্লো এর অপোজিট, তাহলে আমরা দেখতেছিলাম কি আমার ইলেকট্রন গুলো ফ্লো কোন দিক থেকে করে এন থেকে পি এর দিকে করে না, তাহলে কি আমি মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা পাবো সেটা পাচ্ছি পি থেকে এন এর দিকে। আচ্ছা, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো কোন দিকে যাচ্ছিল এই পি থেকে এন এর দিকে না ইলেকট্রন গুলো, তাহলে আমি যে কারেন্টটা পাবো সেটা আমি পাচ্ছি কি এন থেকে পি এর দিকে। ঠিক আছে, এ দেখো একটা কারেন্ট আর একটা কারেন্টকে কি করতেছে অপোজ করতেছে, এই জন্যই অ্যাকচুয়ালি এই নেগেটিভটা মাঝখানে দেওয়া হয়েছে, এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, কিন্তু টোটাল আমি যে কারেন্টটা পাচ্ছি সেটা দেখো কি হচ্ছে পি থেকে এন এর দিকে, কারণ কি আমরা দেখতেছি কি একে তো হচ্ছে আমার আউটার যে সোর্স সেটা হচ্ছে এদিকে পজিটিভ এটা নেগেটিভ, এটা একটা কারণ, আবার আমরা দেখতেছি কি যে মেজরিটি কারেন্টটা অনেক বেশি মাইনরিটি কারেন্টের তুলনায়। ঠিক আছে, বোঝা গেছে? কারোর কোনো প্রবলেম আছে? রেসপন্স করো। হ্যালো, ম্যাম আরেকবার একটু বলতেন ভালো হতো। কোন অংশটা বুঝো নাই বলো। ম্যাম প্রথমের দিকে যেটা ম্যাম আপনি যখন ম্যাম ওই যে আমরা তো এটা ফরওয়ার্ড করতেছি না
প্রথমে যে আমরা ম্যাডাম তাহলে আমরা অ্যানোডে ম্যাডাম প্লাস দিচ্ছি আর ক্যাথোডে মাইনাস দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ম্যাডাম মানে ডিপ্লেশন রিজিয়নটা কমার কারণটা ম্যাডাম ওই যে এটা একটু মানে ভালোভাবে বুঝিনি। ডিপ্লেশন রিজিয়নটা কমার কারণ হচ্ছে, আচ্ছা আরেকবার বলি, ডিপ্লেশন রিজিয়নটা কমার কারণ হচ্ছে, দেখো এখানে হচ্ছে পজিটিভ আর এপাশে নেগেটিভ, তাই না? আর আমরা জানি হোল কি পজিটিভ চার্জ যুক্ত আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। নেগেটিভ ম্যাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এই পাশেও পজিটিভ, তার মানে কি হোলগুলো কি রিপেল হবে না এই টার্মিনালটা দ্বারা? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। এখন হোলগুলো এই যে একটা প্রেসার দিচ্ছে এই ভোল্টেজটা, সেটার কারণে কি হচ্ছে এই হোলগুলো এসে এই যে ডিপ্লেশন রিজিয়নের যে নেগেটিভ আয়ন গুলো আছে না, একসেপ্টর আয়ন, সেগুলোর সাথে রিকম্বাইন হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে পারছো? জি ম্যাম। যে আগে ধরো তোমার এটা হচ্ছে আমার জাংশন, এদিকে হচ্ছে আমার নেগেটিভ আয়ন আর এদিকে হচ্ছে আমার পজিটিভ আয়ন, ঠিক আছে? এরকম ছিল নো বায়াস অবস্থায়। এখন এখানে হচ্ছে, এখানে ধর আরো অনেক হোল টোল আছে, আমার আঁকা হয় নাই। ঠিক আছে, এখানে অনেক হোল আছে আর হচ্ছে অল্প সংখ্যক ইলেকট্রন আছে, এখানে হচ্ছে অনেক বেশি ইলেকট্রন আছে, অল্প সংখ্যক হোল আছে। আবার কি এখানে পজিটিভ আয়ন আছে, এখানে পজিটিভ আয়ন আছে, এখানে হচ্ছে নেগেটিভ আয়ন আছে। এখন আমি যখন এখানে প্লাস দিলাম আর এই পাশে হচ্ছে মাইনাস দিলাম, তখন কি হলো এই হোলগুলো রিপেল হলো এই পজিটিভ টার্মিনালটা দ্বারা। তার ফলে কি হলো এই হোলগুলো তো চার্জ ক্যারি, তার মানে কি তারা মুভ করতে পারে। সে কি করলো রিপেল হয়ে এই পাশের যে নেগেটিভ আয়ন গুলো আছে সেটার সাথে রিকম্বাইন হলো, ঠিক আছে? রিকম্বাইন হওয়ার ফলে কি হলো, এবার দেখো এই পাশে যে ডিপ্লেশন রিজিয়নের উইডথটা কমে গেল। ঠিক একইভাবে এই পাশের ঘটনাও ঘটে যে ইলেকট্রন গুলো রিপেল হচ্ছে, সে রিপেল হয়ে কি হচ্ছে এই পজিটিভ যে আয়ন গুলো আছে এগুলোর সাথে রিকম্বাইন হচ্ছে, তার ফলে কি হচ্ছে আমার পজিটিভ আয়নের সংখ্যা কমে যাচ্ছে, তার মানে আমার জি ম্যাম। ডিপ্লেশন রিজিয়নটার উইডথটাই কমে যাচ্ছে। তার ফলে ডিপ্লেশন রিজিয়নের উইডথ কমা মানে কি, যে আমার ব্যারিয়ার পটেনশিয়াল বা বিল্ট ইন পটেনশিয়ালটা হচ্ছে কমে যাচ্ছে। সো যখন ডিফিউশন হবে বা ইলেকট্রন গুলো যখন এন সাইড থেকে পি সাইডের দিকে আসতে যাবে, তখন সে যে বাধা, ডিপ্লেশন রিজিয়নটা কি করে অ্যাকচুয়ালি এটা একটা বাধা দেয়। ডিপ্লেশন রিজিয়নের মধ্যে যে ব্যারিয়ার পটেনশিয়াল থাকে এবং তার ফলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সেটাই কি আমার এই ইলেকট্রন এন থেকে পি তে আসতে বাধা দেয় না? তাহলে এখন কি হচ্ছে এই বাধার পরিমাণটাই কমে যাচ্ছে। জি ম্যাম, জি ম্যাম। তার মানে কি তোমার এখন ইলেকট্রন গুলো সহজে এন থেকে পি এর দিকে আসতে পারে। বুঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা নেক্সট টপিকে যাই। ব্যারিয়ার পটেনশিয়াল বা বিল্ট ইন ভোল্টেজ, অ্যাকচুয়ালি এটা কি আমি অলরেডি বলে দিয়েছি। ব্যারিয়ার পটেনশিয়াল কি কেউ একজন বলো তো? আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি, আজকেও বলেছি, আগের ক্লাসে মনে হয় 5-6 বারের বেশি বলেছি। মিস ইলেকট্রন গুলো হচ্ছে এন সাইড থেকে পি সাইডে আসতে যে বাধা দিবে আর কি। হ্যাঁ, ডিপ্লেশন রিজিয়নের বেসিক্যালি কি যে ডিপ্লেশন রিজিয়নটা যে তৈরি হচ্ছে নো বায়াস অবস্থায়, সেই ডিপ্লেশন রিজিয়নের জন্য আমরা দেখি জাংশনের কাছাকাছি একদিকে হচ্ছে পজিটিভ আয়ন আর একদিকে হচ্ছে নেগেটিভ আয়ন তৈরি হয়, তাই না? এটা কি, এটাই কি একটা পটেনশিয়াল না? এই যে পটেনশিয়ালের যে ডিফারেন্স, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল বা হচ্ছে বিল্ট ইন ভোল্টেজ, ঠিক আছে? যেটা আমি অলরেডি বলেছি যে ম্যাটেরিয়াল ভেদে কি হয়, ডিফারেন্ট হয়। আমরা জানি সিলিকনের জন্য এটা 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য বিল্ট ইন পটেনশিয়াল হচ্ছে 0.3 ভোল্ট। আচ্ছা, এখন বিল্ট ইন পটেনশিয়ালের একটা হচ্ছে সূত্র আছে বা ইকুয়েশন লেখা যায়, সেটা কি আমরা দেখি। ভিবিআই ইকুয়ালস টু লেখা যায় ভিটি, তারপরে লন, তারপরে হচ্ছে কি এন এ এন ডি ডিভাইডেড বাই হচ্ছে এন আই হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখি এখানে আসলে কোনটা দ্বারা কি বুঝায়। আমরা আগেও দেখেছিলাম যখন ফরওয়ার্ড বায়াস কারেন্ট দেখেছিলাম, তখন আমি এখানে একটা টার্ম দেখেছিলাম ভিটি। এই ভিটিটা কি এখন আমি সেটা দেখবো। এখানে তো বুঝতে পারতেছো ভিডিটা কি। ভিডিটা হচ্ছে যে তুমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছো সেটা হচ্ছে আমার ভিডি, আর ভিটিটা কি সেটা আমি এখন দেখবো। আচ্ছা, ভিটিটাকে বলা হয় হচ্ছে থার্মাল ভোল্টেজ
আর ভিটি সমান লেখা যায় কি দেখো কেটি ডিভাইডেড বাই ই, বা অনেকে এটাকে কিউ বলে দেয়, চার্জ আর কি মোট কথা। সো এখানে কে কি সবাই আমরা জানি না, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, সেটার ভ্যালু কত সেটাও আমরা জানি, সেটার ভ্যালু হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার হচ্ছে ক্যালভিন। আর টিটা হচ্ছে আমার অ্যাবসলিউট টেম্পারেচার। সো অ্যাবসলিউট টেম্পারেচার কি টি ইকুয়ালস টু লেখা যায় 273 ক্যালভিন প্লাস হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন যত ডিগ্রি সেলসিয়াস, সো অ্যাবসলিউট টেম্পারেচারে আমরা সেলসিয়াস ধরি হচ্ছে 27, তাহলে এটাকে যদি ক্যালভিনে কনভার্ট করো সেটা চলে আসবে কি 273 প্লাস হচ্ছে 27 ইকুয়ালস টু 300 ক্যালভিন। এটা হচ্ছে আমার অ্যাবসলিউট টেম্পারেচার, যেটাকে আমি টি দ্বারা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আর ই বা কিউ সমান কি আমরা জানি, চার্জ সমান কি তোমার 1.6 কুলম, এটা একদম আমরা ছোটবেলা থেকেই জেনে আসতেছি। তাহলে ভিটিটা সমান কি আমরা জানি কেটি বাই হচ্ছে কিউ, তাহলে এখানে যদি সবগুলো ভ্যালু বের করো বসায় দাও তাহলে তুমি পাবা নিয়ারলি 26 হচ্ছে মিলিভোল্ট, এটা হচ্ছে আমার ভিটি। ঠিক আছে, সো ভিবিআর এখান থেকে আসলো ভিটি। এখন আসো এন এ আর এন ডি, এটা কি? এন এ হচ্ছে গিয়ে তোমার একসেপ্টরের কনসেন্ট্রেশন ইন পি রিজিয়ন। একসেপ্টর কোথায় থাকে? পি রিজিয়নে। তাহলে পি টাইপের মধ্যে একসেপ্টরের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে আমার এন এ দ্বারা রিপ্রেজেন্ট করি, আর এন টাইপের মধ্যে ডোনারের যে হচ্ছে কনসেন্ট্রেশন সেটাকে আমরা এন ডি দ্বারা রিপ্রেজেন্ট করি। আর এন আই কি আমি একদম ফার্স্ট ক্লাসে বলে আসছিলাম, এন আই কি বলতো, মনে আছে কারোর? এন আই দ্বারা আমি কি বুঝাই? কি কেউ জানো না? কি অবস্থা, এনআই কি? একজনও জানো না? রোকেয়া কোথায়? রোকেয়া আজকে ক্লাস করতেছে? কেউ জানো না? কি অবস্থা এটা? কেউ একটু দেখেও নাই, এ আগের স্লাইড গুলো কেউ একটু দেখেও আসে নাই, এরকম করলে হবে? এই যে আমরা এখানে পড়ছি দেখো, সব ভুলে গেছে। এনআই কি? এনআই হচ্ছে ইন্ট্রানসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, বুঝছো? জি ম্যাম, এখন মনে পড়ছে। এখন মনে পড়ছে এতক্ষণে? এনআইটা কি? আর এনআইটা হচ্ছে, দেখো এটা মনে রাখা তো এমন কোনো ডিফিকাল্ট না, আই দ্বারাই তো বোঝা যাচ্ছে। এনআই হচ্ছে ইন্ট্রিনসিক হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, সো আমার এই ইকুয়েশনটা প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আইডিয়া হয়েছে। এই ইকুয়েশনটা কিভাবে আসে সেটা অ্যাকচুয়ালি আমি পড়াচ্ছি না, এটা একটু হায়ার লেভেলের জিনিস, সো এটা জাস্ট হচ্ছে ইকুয়েশনটা মনে রাখো। এটা এই ইকুয়েশনটা কিভাবে আসছে বুঝতে গেলে তোমাদেরকে, আমাদের আর কি ইলেকট্রিক্যালে এটা হচ্ছে 4-1 4-2 এর স্টুডেন্টদেরকে পড়ানো হয়। সো এটা কিভাবে আসে ডিরাইভটা আমি ডিরাইভেশনটা পড়াচ্ছি না, এটা জাস্ট হচ্ছে ইকুয়েশনটা মনে রাখো যে বিল্ট ইন পটেনশিয়াল ভোল্টেজ সমান সমান লেখা যায় ভিটি লন এনএ এনডি ডিভাইডেড বাই হচ্ছে এনআই স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটা বুঝছো সবাই বিল্ট ইন পটেনশিয়ালটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এরপরে আসো আইভি ক্যারেক্টারিস্টিক্স, এটা অলরেডি কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি। এই রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াসের মধ্যে এটা এক্সপ্লেন হয়ে গিয়েছে, তাও আর একবার বলি যে আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা কি আগে কি রেজিস্ট্যান্সের 1-2 তে থাকতে তোমরা যখন বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটস পড়েছো তখন কি তোমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্লট করেছো না? রেজিস্ট্যান্সের জন্য কিরকম ছিল? একটা স্ট্রেট লাইন ছিল না? ইয়েস ম্যাম। মনে আছে যে এক সাইডে তুমি ভি আর এক সাইডে আই দেখলে তাহলে দেখতা কি এরকম একটা কার্ভ পেতা। সো আমরা এখন ডায়োডের জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখবো। ঠিক আছে, আইভি কি? ভোল্টেজ ভার্সেস হচ্ছে কারেন্ট। আচ্ছা, এখন ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের অঞ্চলের যে কারেন্ট সেটাকে লেখা যায় কি আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি মাইনাস হচ্ছে কি 1, এখানে আইএস টা হচ্ছে কমন।
সো এই ইকুয়েশনটা যে সেটা হচ্ছে শকলিজ ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, এটা মনে রেখো, শকলিজ ইকুয়েশন, শকলি নামক এক ব্যক্তি ইকুয়েশনটা দেন, সো এটাকে বলা হচ্ছে শকলিজ ইকুয়েশন। ঠিক আছে, সো এখানে বলো তো মেজরিটি কারেন্টের অংশ কোনটা আর মাইনরিটি কারেন্টের অংশ কোনটা? এটাকে যদি ভাগ করে লিখি, মিস ম্যাম এক্সপোনেনশিয়ালের এটা হচ্ছে মেজরিটি, এক্সপোনেনশিয়ালের হ্যাঁ যেটা থাকবে এটা হচ্ছে আমার মেজরিটি আর এই অংশটা হচ্ছে আমার মাইনরিটি ক্যারিয়ারের জন্য পেয়ে থাকি। ঠিক আছে, সো এখন এই যে শকলিজ ইকুয়েশন, এখানে কোনটা দ্বারা কি বুঝে আমরা দেখি। আইএসটা রিপ্রেজেন্ট করে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেটা আমরা অলরেডি জানি। ভিডিটা কি অ্যাপ্লাইড ভোল্টেজ ইন দা ফরওয়ার্ড ডিরেকশন, মানে ফরওয়ার্ড বায়াসে যে আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমার ভিডি। আর এনটা দেখো ওই আগের ইকুয়েশনও এন ছিল, সো এনটাকে আমরা বলি হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, এইখানে তোমার এন সমান সমান 1 ধরা হয়। সো এই বইতে আমরা যে বলস্টেডের বইটা হচ্ছে গিয়ে ফলো করছি, বা আমরা অন্য যে বইগুলোই ফলো করছি, সব জায়গায় এন এর ভ্যালু হচ্ছে 1 ধরা হয়। তো তোমার যদি এন এর কোনো ভ্যালু বলা না থাকে আইডিয়ালিটি ফ্যাক্টরে, তাহলে সেটা এন সমান সমান সবসময় 1 ধরে নিবা। আচ্ছা, এই যদি ইকুয়েশনটা বুঝছো, এখন আমি এই ইকুয়েশনটা ইউজ করে আমি আইভি ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করব। ঠিক আছে, সো আমার এটা হচ্ছে ডায়োড, তাই না? এটা হচ্ছে আমার অ্যানোড আর এটা হচ্ছে আমার ক্যাথোড। সো আমি প্রথমে মনে করি যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করব। সো এই পাশে পজিটিভ আর এই পাশে হচ্ছে আমার নেগেটিভ দিলাম। সো আমি কি দেখেছিলাম যে এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট, তাই না, শকলিজ ইকুয়েশন অনুযায়ী। এখন দেখো এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস, মানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি। সো এখন যখন আমি ভোল্টেজটাকে বাড়াতে থাকি, ফার্স্টে কি হবে, আমি জানি কি সিলিকনের জন্য এটা প্লট করা হয়েছে, সিলিকনের ব্যারিয়ার পটেনশিয়াল কত, 0.7 ভোল্ট। সো তুমি যতক্ষণ না 0.7 ভোল্টের বেশি ভোল্টেজ দিচ্ছ ততক্ষণ কি আমি কোনো কারেন্ট পাবো? পাবো না। পাবো? কিছুক্ষণ আগে যে পড়লাম, পাবো কারেন্ট পাবো? না ম্যাম। না। পাবো না, তাই না? সো হচ্ছে কি, দেখো তুমি প্রথমে যখন 0 ভোল্ট দিচ্ছ তখন কি কোনো কারেন্ট পাবো? পাবো না। তুমি যদি এই ইকুয়েশনে ভ্যালু বসাও VD ইকুয়ালস টু 0, তাহলে দেখো IS e টু দি পাওয়ার 0 হয়ে গেল -1, আর e টু দি পাওয়ার 0 মানে কত, 1, তাহলে 1 - 1 হচ্ছে 0। তাহলে আমি এই পয়েন্টে কোনো কারেন্ট পাচ্ছি না। এখন তুমি এই যে পটেনশিয়ালটা, এটাকে আস্তে আস্তে বাড়াও। প্রথমে হচ্ছে 0.1 ভোল্ট, 0.2 ভোল্ট, এরকম করে বাড়াতে থাকলে তুমি দেখবা যে তুমি হচ্ছে কোনো কারেন্ট পাচ্ছ না। এরপরে যখনই তুমি 0.7, ধরো তোমার 0.6 থেকে হচ্ছে অল্প অল্প কারেন্ট ফ্লো করা শুরু করছে, যখনই সেটা হচ্ছে তুমি 0.7 এর চেয়ে বেশি দিয়ে দিবা, তখনই কি দেখবা যে তুমি হচ্ছে অনেক বেশি কারেন্ট পাচ্ছ। কারণটা কি কিছুক্ষণ আগে আমি এক্সপ্লেন করে ফেলেছি, যে যখনই ব্যারিয়ার পটেনশিয়ালের বেশি কি হচ্ছে ভোল্টেজ হচ্ছে, তখন ব্যারিয়ার পটেনশিয়ালটার কারণে কি ডিপ্লেশন রিজিয়নটা কমে যাওয়ার ফলে হিউজ নাম্বার অফ ইলেকট্রন কি করতে পারতেছে, এন সাইড থেকে পি সাইডে আসতে পারতেছে। তার মানে যে কারেন্টটা পাচ্ছি সেটাও হচ্ছে এক্সপোনেনশিয়ালি রাইজ করতেছে। এই যেটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল, সরি, এটা হচ্ছে এই যেভাবে যাচ্ছে আমার এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই ইকুয়েশনে। আর আমার এই ক্ষেত্রে কি, আমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট, সেটাকে আমি ইগনোর করতে পারি যখন ভিডি এর ভ্যালু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ কি দেখো e টু দি পাওয়ার 1 মানে কত, 2.71, তাই না? তারপরে যখন ভিডি এর ভ্যালু, এখন ভোল্টেজ বাড়ায় যদি তুমি 2 করো, তাহলে e টু দি পাওয়ার 2, এটা মানে কত, 7.38। আবার মনে করো এখন e টু দি পাওয়ার তুমি হচ্ছে 5 দিচ্ছ, তাহলে কি e টু দি পাওয়ার 5 মানে কি 148.41। দেখো কারেন্টের পরিমাণ কি এক্সপোনেনশিয়ালি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর e টু দি পাওয়ার 10 দিলে কি হবে, এটা আরো অনেক বেড়ে যাবে। e টু দি পাওয়ার 10 মানে কত, 22,226 মনে হয়। ঠিক আছে, দেখো এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। সো এই অংশটা বুঝে গেছে এরকম কেন হচ্ছে কার্ভটা? জি মিস। জি আচ্ছা, মিস। এখন তাহলে এখন রিভার্স সাইডে আসি। আমি যদি এখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তার মানে কি এদিকে হচ্ছে আমি নেগেটিভ দিব অ্যানোডে, আর ক্যাথোডে দিব হচ্ছে পজিটিভ। এটাই তো আমার রিভার্স বায়াস, তাই না? রিভার্স বায়াসের জন্য মনে আছে আমি কি দেখেছিলাম, যে আমার মেজরিটি তো আর ফ্লো করতে পারে না, মেজরিটি চার্জ ক্যারিয়ার কি যেতে পারে, কারণ কি আমার ব্যারিয়ার পটেনশিয়ালটা অনেক বেড়ে যায় না?
কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো কি হয়, জন্য আমি একটা কারেন্ট পাই, সেই কারেন্টটাই কি আমার আইএস। তাহলে দেখো আমার যখন তুমি রিভার্স বায়াসের ভোল্টেজ বাড়াচ্ছ তখন কি একটা মোটামুটি কি একটা কনস্ট্যান্ট কারেন্ট পাচ্ছ না? হ্যাঁ, এই যে এই জি। কারেন্টটাকে আমি কি বলি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, দেখো এখানে তুমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াও, তুমি কি একটা স্যাচুরেশন, একটা কনস্ট্যান্ট কারেন্ট পাচ্ছ। ঠিক আছে, এখন তাহলে কি হবে, তুমি যদি এরকম করে রিভার্স বায়াসের ভোল্টেজ যদি বাড়াতেই থাকো এমন একটা পয়েন্ট আসবে যখন কি হবে, এই কারেন্টটা অনেক বেড়ে যাবে, র্যাপিডলি হচ্ছে অনেক বেশি রাইজ করবে। ঠিক আছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে ব্রেকডাউন পটেনশিয়াল। ঠিক আছে, যে রিভার্স বায়াসের ভোল্টেজ তুমি নেগেটিভ দিকে বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলা যে তোমার এই যে কনস্ট্যান্ট কারেন্টটা এখন হচ্ছে এই ডায়োডটার ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট হচ্ছে পাস করবে। এই যে পটেনশিয়াল, যে ভোল্টেজের কারণে এই আমি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট পাই, সেই পটেনশিয়ালটাকে বলা হচ্ছে ব্রেকডাউন পটেনশিয়াল। ঠিক আছে, সো ব্রেকডাউন পটেনশিয়ালে জেনারেলি কি হয়, তোমার ডায়োডটা হচ্ছে নষ্ট হয়ে যায়। সো এখানে আরেকটা টার্ম আসবে, দেখো পিক ইনভার্স রেটিং বা পিক রিভার্স ভোল্টেজ। তার মানে কি, তুমি যে ম্যাক্সিমাম পর্যন্ত রিভার্স বায়াসে পটেনশিয়াল অ্যাপ্লাই করতে পারো, যে তার পরে সে কি ব্রেকডাউনে চলে যাবে, সেই পটেনশিয়ালটাকে আমার বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, বা এটাকে শর্ট ফর্মে বলা হয় পিআইভি, বা এটাকে তোমার পিক রিভার্স ভোল্টেজ বা পিআরভিও বলে। বুঝা গেছে? জি মিস। জি মিস। তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন বলো তো ডায়োড কি একটা লিনিয়ার ডিভাইস নাকি নন লিনিয়ার ডিভাইস? এই কোয়েশ্চেনটা কিন্তু আমি কোনো না কোনো সময় পাবা। ইজ ইট লিনিয়ার অর নন লিনিয়ার? কি মনে হচ্ছে? লিনিয়ার ম্যাম। কিভাবে লিনিয়ার? এটা বুঝো না তো, সোজা একদম। আচ্ছা, রেজিস্ট্যান্স কে লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার নন লিনিয়ার দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, দেখো রেজিস্ট্যান্স একটা লিনিয়ার ডিভাইস, কারণ কি দেখো রেজিস্ট্যান্সের কি, তুমি যখন ভোল্টেজ আর কারেন্ট প্লট করো তখন কি একটা স্ট্রেট লাইন পাও না? তার মানে কি যে কোনো পয়েন্টে তুমি যদি এখান থেকে একটা পয়েন্ট আঁকো তাহলে কি আমার রেজিস্ট্যান্সটা কি কনস্ট্যান্ট থাকবে না? বা এই পয়েন্টের জন্য যদি আঁকো, এখানে তার দুইটার রেশিও কি, ভি বাই আই এর রেশিও কি সবসময় সেম হচ্ছে না? বাট এখানে দেখো তোমার ডায়োডে কি এটা লিনিয়ার হচ্ছে, লিনিয়ারলি কি বৃদ্ধি পাচ্ছে, এটা কি কনস্ট্যান্ট ভাবে বৃদ্ধি পাচ্ছে না না, ম্যাডাম, এটা নন লিনিয়ার হবে। এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে না? তাহলে এটা অবশ্যই একটা নন লিনিয়ার ডিভাইস। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমি আইদার কুইজ অথবা হচ্ছে ফাইনালে তোমরা পাবা, যে ডায়োড কি একটা লিনিয়ার ডিভাইস নাকি নন লিনিয়ার ডিভাইস। বুঝা গেছে যেটা একটা নন লিনিয়ার ডিভাইস? আচ্ছা, এটা যদি বুঝো তাহলে আমরা পরে যাই। আচ্ছা, এর পরে হচ্ছে কি ব্রেকডাউন মেকানিজম। আচ্ছা, তোমরা কি অ্যাভালেন্স ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন এগুলো কি এইচএসসি তে পড়েছো না? পড়ছো? জি মিস। মনে আছে? কেউ একজন বলো তো কি ছিল? মিস, হঠাৎ করে দেখা যাবে আমাদের ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে, যেটাকে আমাদের ব্রেকডাউন বলা হয়, একদম শূন্যের কাছাকাছি চলে আসে। না না, ভোল্টেজ তো বাড়াইতে হয় এখানে, এটা তো ব্রেক। বাড়াইতে বাড়াইতে হঠাৎ একটা সময় কমে গিয়ে দেখা যায় একটা সময় নির্দিষ্ট সময় একটা সেম থাকে ভোল্টেজটা, তারপর আবার হঠাৎ করে মানে ডিক্রিজ হয়ে যায়। না না, ডিক্রিজ হয় না, ভোল্টেজটা তোমার কারেন্টটা ইনক্রিজ হয়। ঠিক আছে, ভোল্টেজটা ইনক্রিজ হয় না। আচ্ছা দেখো, ব্যালেন্স ব্রেকডাউন কি আমি বলি, যে কিছুক্ষণ আগে আমি কি বললাম, যে আমার রিভার্স বায়াসের ক্ষেত্রে আমি যখন ভোল্টেজটাকে বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে কি হয়, এক সময় সে কি তোমার ব্রেকডাউন অঞ্চলে চলে যায়, তাই না? এখন এই ব্রেকডাউন অঞ্চলটাকে কি কিছু ক্ষেত্রে কি তোমার ডায়োডটা নষ্ট হয়ে যায়, আবার
এই ব্রেকডাউন যে রিজিয়নটা এটাকে কাজে লাগায় কিছু আবার ডায়োড হচ্ছে তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে জেনার ডায়োড, ঠিক আছে। সো এই ব্রেকডাউনটাকে হচ্ছে মানুষজন কাজে লাগাইছে, ব্রেকডাউন যে রিজিয়ন সেটাকেও কাজে লাগাই হচ্ছে আমরা ডিভাইস ডেভেলপ করছি। সো এখন এই যে ব্রেকডাউনের যে মেকানিজম সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে অ্যাভালেন্স ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। এখন কোনটা কি আমরা দেখি। দেখো যে এখানে কি তুমি যখন রিভার্স বায়াসকে বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে এক সময় কি হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার গুলো তোমার কি করতো, তোমার ডিপ্লেশন রিজিয়নকে ক্রস করতো না। জি মিস। তাহলে তুমি যখন এই তোমার যখন ভোল্টেজটাকে অনেক বেশি বাড়াচ্ছ তখন মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো কি করে যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয় সেটার ইনফ্লুয়েন্সে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি গেইন করে, যে কাইনেটিক এনার্জিটা কি করে যে তোমার যে কোভ্যালেন্ট বন্ড সেগুলোকে ভেঙে ফেলতে পারে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? মনে হয় বুঝো নাই, আমার মনে হচ্ছে। আরেকবার বলেন। এই পাশে কি নেগেটিভ আয়ন আর এই পাশে কি পজিটিভ আয়ন ছিল না, এখন তুমি হচ্ছে রিভার্স বায়াসের ভোল্টেজটাকে বাড়াচ্ছ, ঠিক আছে। আর এই পাশে কি তোমার হোল ছিল আর এই পাশে তোমার ইলেকট্রন ছিল। আমার ওই কলমটা হচ্ছে গিয়ে কাজ করতেছে না, আমি এখন মাউস দিয়ে আঁকতেছি, সো খুবই বিচ্ছিরি অবস্থা, এটা বোঝা একটু দুষ্কর হয়ে যাচ্ছে, আমার আঁকাও একটু দুষ্কর হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। আচ্ছা দেখো আমি কি বললাম যে তুমি যখন রিভার্স বায়াসের ভোল্টেজটাকে বাড়াচ্ছ, ঠিক আছে, তা আমরা জানি কি রিভার্স বায়াসে কি ডিপ্লেশন রিজিয়নটা কি বড় হতে থাকে, তার মানে কি আমার যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে কি করতেছে বাড়তে থাকে। সো এখন কোন ইলেকট্রন এই পাশে তো আমার মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, এই ইলেকট্রনটা যখন আমার এই ইলেকট্রিক ফিল্ডটার কারণে পি সাইড থেকে এন সাইডের দিকে যাইতে চাবে, ঠিক আছে, সে কি করবে এই রিভার্স বায়াস ভোল্টেজটা বাড়াইতে থাকলে এই ইলেকট্রনটা কি হবে একটা কাইনেটিক এনার্জি গেইন করবে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি গেইন করার ফলে সে কি করবে, সে যখন এই এন সাইডের দিকে চলে আসবে তখন সে তোমার সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি গেইন করে যে কোভ্যালেন্ট বন্ডটা ছিল সেটাকে ভেঙে ফেলবে। আর কোভ্যালেন্ট বন্ড ভাঙা মানে কি একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে আমি হচ্ছে এভাবে কি অ্যাডিশনাল অনেকগুলো ক্যারিয়ার পাবো যারা কি আয়োনাইজেশন প্রসেসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে হাই অ্যাভালেন্স কারেন্ট হচ্ছে এটার ভেতর দিয়ে প্রবাহিত হবে। বুঝতে পারছো? বুঝলে কেউ একজন আমাকে বুঝাও তো কি বুঝছো। কেউ বুঝে নাই? কেউ বুঝো নাই? ম্যাম এটা আরেকবার বলুন ম্যাম, এটা বুঝতেছি। বুঝতেছো না? মিস আমি বলি এখানে হ্যাঁ হচ্ছে বলো। যখন এই যে মানে যে এরিয়াটা মানে ব্যারিয়ারটা যে বেড়ে যাবে না, হুম। তো তখন কেন ইলেকট্রনটা আবার হচ্ছে আমার পি সাইড থেকে এন সাইডে যাবে? কারণ কেন তোমার রেজে তুমি এখানে কি পড়লা এতক্ষণ রিভার্স বায়াসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এই যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয় মনে আছে? জি মিস, রিভার্স জি বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। জি তাহলে কি এই যে এখানে কি মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য তো আমি কারেন্টটা পাই তাই না রিভার্স ও আচ্ছা বায়াসের মিস, ক্ষেত্রে। হ্যাঁ 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 তাহলে মনে এই ইলেকট্রনটা কি করে ইলেকট্রিক ফিল্ডের জন্য কি পি থেকে এন এর দিকে যায় না। হ্যাঁ হ্যাঁ মনে এখন পড়ছে। আমি বলতেছি কি যে তোমার এই রিভার্স বায়াসের যে ভোল্টেজটা সেটা তুমি যদি বাড়াইতে থাকো এমন একটা পর্যায়ে আসে এই যে ইলেকট্রনটা হ্যাঁ সে এমন একটা কাইনেটিক এনার্জি এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য গেইন করে যে সে কি করে এ পাশে এসে কি করে তোমার কোভ্যালেন্ট বন্ডই ভেঙে ফেলে, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে, তার মানে কি আরো বেশি চার্জ ক্যারিয়ার তৈরি হচ্ছে না, সেই চার্জ গুলো আবার আরেকটাকে ভাঙে, মানে এটা একটা প্রসেস হইতে থাকে। আর বেশি চার্জ ক্যারিয়ার মানে কি বেশি কারেন্ট, তার ফলে কি তার মানে এজন্য অনেক বেশি কারেন্ট হচ্ছে ফ্লো করে, যেই কারেন্টটা এভাবে ফ্লো করে সেই কারেন্টটাকে আমার অ্যাভালেন্স কারেন্ট বলতেছি। এবার বুঝছো? জি মিস বুঝতে পারছি। সবাই বুঝছো?
জি মিস। জি মিস। আচ্ছা এই যে ব্রেকডাউনটা, এই যে অ্যাভালেন্স ব্রেকডাউনটা যে রিজিয়নে হয় সেটা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন রিজিয়ন। সাধারণত লাইটলি ডোপড পিএন জাংশনের ক্ষেত্রে অ্যাভালেন্স ব্রেকডাউনটা হয়ে থাকে। আর অ্যাভালেন্স ব্রেকডাউন ভোল্টেজ কি ইজ লেস দেন হচ্ছে -7 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো আমি কিন্তু এখন, তোমরা এখন যেহেতু অনলাইনে, আমি কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন করব না। আমি যদি বলি যে অ্যাভালেন্স ব্রেকডাউন লিখো, তাহলে তো তোমরা আমার এই স্লাইড দেখে সবাই হচ্ছে লিখে ফেলবা, তাই না? তাহলে তো আসলে জাজ করা যাচ্ছে না। সো কোয়েশ্চেন কি টাইপের হইতে পারে, আমি বললাম যে পিএন জাংশন লাইটলি ডোপড থাকে কোন ব্রেকডাউনে, অ্যাভালেন্স ব্রেকডাউন নাকি জেনারেল ব্রেকডাউন, ডেসক্রাইব করো। ঠিক আছে, তো তোমাকে কিন্তু পড়তে হবে, জানতে হবে, এজন্য হচ্ছে পড়ার সময় বুঝে বুঝে পড়তে হবে যে লাইটলি ডোপ তার মানে কি হবে অ্যাভালেন্স ব্রেকডাউন, তারপরে সেটা দিয়ে লিখবা। বুঝছো? কোয়েশ্চেন মিস। কিন্তু আমি একটু ঘুরায় করব, কারণ না হলে আমি আরেকটা কাজ করতে পারি, আইদার এটা অথবা স্লাইডের মধ্যে হচ্ছে কোনো লেখা দিব না, শুধু হচ্ছে ছবি দিয়ে দিব। সো আমি যেহেতু স্লাইডের মধ্যে লেখা দিচ্ছি, সো আমি স্লাইডের ভিতর থেকে হচ্ছে কোয়েশ্চেন করব। আচ্ছা, আর আরেকটা ব্রেকডাউন হচ্ছে দেখো জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউন কাকে বলতেছে, যে ইলেকট্রিক ফিল্ড ডিপ্লেশন লেয়ারে এমন ভাবে ইনক্রিজ করে যে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে ভেঙে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে। তাহলে দুইটা কিন্তু কাইন্ড অফ সেম। আগেরটাতে কি ছিল, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রন গুলো একটা কাইনেটিক এনার্জি গেইন করে হচ্ছে গিয়ে তোমার কোভ্যালেন্ট বন্ড ভাঙতো। আর এখানে কি হচ্ছে, যে জেনারেল ব্রেকডাউনে কি হয়, ইলেকট্রিক ফিল্ডটাই এমন একটা পয়েন্টে ইনক্রিজ করে যে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডটা সে হচ্ছে গিয়ে ভেঙে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করে। বুঝা গেছে? দুইটার মধ্যে আমি কিন্তু পরীক্ষায় পার্থক্য লিখতে দিতে পারি। ম্যাডাম জেনারের মধ্যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাই ইনক্রিজ করবে। জেনার, হ্যাঁ হ্যাঁ, জেনারের মধ্যে তোমার আগের বারও কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কারণেই হয়েছিল, তাই না? কিন্তু এবার দেখো অ্যাভালেন্সে কি ছিল, ইলেকট্রিক ফিল্ডটার কারণে ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি গেইন করে কোভ্যালেন্ট বন্ড ভাঙছিল। আর জেনরের ক্ষেত্রে কি হবে, জেনরের ক্ষেত্রে হবে যে ইলেকট্রিক ফিল্ডটাই বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে সেই হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার ভেঙে ফেলবে। জি ম্যাডাম, বুঝেছি। বুঝতে পারছি মিস। ঠিক আছে, বোঝা গেছে? আমি জি। এখানে একটা ভুল কথা বলছি, ইলেকট্রন হোল পেয়ার ভেঙে ফেলবে না, ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করবে। ঠিক আছে, সো জেনার ব্রেকডাউন কোথায় হয়, জেনার ব্রেকডাউন হয় জেনারেলি হচ্ছে হেভিলি ডোপড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যাদের ডোপিং হচ্ছে বেশি তাদের ক্ষেত্রে হচ্ছে আমার জেনার ব্রেকডাউনটা হয়। আর লাইটলি ডোপড এর ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার অ্যাভালেন্স ব্রেকডাউন। ঠিক আছে, তাহলে এই দুটা বুঝছো? আচ্ছা, এখন জি মিস। দেখো এখানে এই কথা অলরেডি আমি বলে ফেলছি, এখানে হচ্ছে কয়েকটা কম্পারিজন কার্ভ দেখানো হয়েছে। কি কি, যে তোমার এটা হচ্ছে গিয়ে সিলিকনের জন্য, সিলিকনের জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখো, এই যে 0.7 হচ্ছে কি এখানকার কি ব্যারিয়ার পটেনশিয়াল। এই ব্যারিয়ার পটেনশিয়ালকে অনেক সময় নি ভোল্টেজও বলে এবং ভিকে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সো সিলিকনের ব্যারিয়ার পটেনশিয়াল আমরা অলরেডি জানি যে 0.7 ভোল্ট। আচ্ছা, সো এখানে 0.7 ভোল্টের পর এটার ভেতর দিয়ে কারেন্ট পাস করবে। আর এটার দেখো সিলিকনের হচ্ছে আমার স্যাচুরেশন কারেন্ট এই যে আইএস। তারপরে দেখানো হয়েছে জার্মেনিয়ামের জন্য, দেখো জার্মেনিয়ামের জন্য ব্যারিয়ার পটেনশিয়ালটা হচ্ছে 0.3 ভোল্ট। দেখো শেপ, কার্ভের শেপ কিন্তু সেম থাকতেছে, জাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল ভেদে হচ্ছে তোমার নি ভোল্টেজ বা স্যাচুরেশন কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে। আচ্ছা, এরপরে যে হচ্ছে টেম্পারেচার এফেক্ট। টেম্পারেচার এফেক্টও কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো, প্রথম দিনই পড়ে আসছিলাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয়, রেজিস্ট্যান্স বাড়ে, না রেজিস্টিভিটি রেজিস্ট্যান্স বাড়ে। কি বাড়ে? কমে না রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি বাড়ে, রেজিস্ট্যান্স কমে। ঠিক আছে, কম ম্যাম। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এখন টেম্পারেচার বাড়াই, এই দেখো ইন দা ফরওয়ার্ড বায়াস রিজিয়ন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিলিকন ডায়োড শিফট টু দ্য লেফট at a rate 2.5 millivolts per centigrade degree increase in temperature। তার মানে কি হচ্ছে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য কার্ভটা কি লেফটে শিফট হয়। তার মানে কি,
আমার আগে যে ব্যারিয়ার পটেনশিয়াল কত ছিল 0.7, এখন লেফটে শিফট হওয়া মানে কি ব্যারিয়ার পটেনশিয়ালটা কমে যাচ্ছে না, তার মানে কি কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে না, সেটাই বোঝানো হচ্ছে যে টেম্পারেচার বাড়তে থাকলে কার্ভটা কি লেফটের দিকে সরে আসে, আর টেম্পারেচার ডিক্রিজ করতে থাকলে কার্ভটা হচ্ছে রাইটের দিকে সরে যায়। ঠিক আছে, আবার রিভার্সের ক্ষেত্রেও দেখো, ইন দ্য রিভার্স বায়াস রিজিয়ন দ্য রিভার্স কারেন্ট অফ আ সিলিকন ডায়োড ডাবলস ফর এভরি 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন টেম্পারেচার। তার মানে কি টেম্পারেচার 10 ডিগ্রি করে বাড়ালে রিভার্স কারেন্টটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটারই এখানে কার্ভটা দেওয়া আছে, তো সোজা একদম দেখলেই তো বোঝা যাচ্ছে। তো এটা আশা করতেছি সবাই বুঝছো। আচ্ছা, এবার আসো আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল ডায়োড। এখান থেকে মিস একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ বলো, করো। মিস ডায়োডের অ্যাপ্লিকেশনটা কি আসলে, মানে আমরা ডায়োডের অ্যাপ্লিকেশনটা কি, মানে আমরা ডায়োড হচ্ছে কোথায় ইউজ আমরা করি এবং কেন ইউজ করব? ডায়োড হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন কিছুদিন পরে, এই যে এই উইক নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা ডায়োডের অ্যাপ্লিকেশন একদম বিস্তারিত পড়বো, তোমাদের অনেক ডিটেইলসে ডায়োডের অ্যাপ্লিকেশন পড়ানো হবে। ডায়োডে এখন শুধু জেনে রাখো যে ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়। রেকটিফায়ার কি, এসি কে ডিসি তে কনভার্ট করে ডায়োড। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান অফ দি মেইন অ্যাপ্লিকেশন। তারপরে ক্লিপার ক্ল্যাম্পার হিসেবে ডায়োড ইউজ করা হয়। সো এই টার্মগুলো এখন অ্যাকচুয়ালি বুঝবা না, আমি এগুলো একদম ডিটেইলসে এগুলোর অ্যাপ্লিকেশন পড়াবো, এটা নেক্সট উইকেই বুঝবা, নেক্সট উইকে অ্যাপ্লিকেশন পুরো ডিটেইলসে পড়ানো হবে। জি মিস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল ডায়োড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমার ডায়োড, তাই না? এটা হচ্ছে আমার যখন ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে যখন আমার রিভার্স বায়াস। সো আমরা কি দেখলাম যে ফরওয়ার্ড বায়াসে ডায়োডটার ভেতর দিয়ে কি অনেক কারেন্ট ফ্লো করে, আর রিভার্স বায়াসের সময় কি করে অল্প কারেন্ট ফ্লো করে, তাই না? এটা তো আমরা দেখলাম, এতক্ষণ ধরে তো এই জিনিসই পড়লাম। জি মিস। সো আমরা কি এটাকে একটা সুইচের সাথে কম্পেয়ার করতে পারি না? সুইচ তো মনে আছে না সবার? সুইচ কি করে, সুইচটা যখন ক্লোজ হয় তখন তার ভেতর দিয়ে কি কারেন্ট ফ্লো করে না, আর সুইচটা যখন ওপেন হয় তার মানে কি তার ভেতর দিয়ে কি কোনো কারেন্ট যাবে? না ম্যাম। যাবে না। তাহলে আমি এই ডায়োডটাকে কি করতে পারি, একটা সুইচের সাথে কম্পেয়ার করতে পারি। কিভাবে? জি মিস। যে ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াসে তখন হচ্ছে সুইচটা আমি মনে করতেছি ক্লোজ, তাহলে সুইচ ক্লোজ করলে কি তার ভেতর দিয়ে কারেন্ট যায়, তাহলে ডায়োডেও দেখো যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন তার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, আর যখন রিভার্স বায়াসে থাকে তখন আমরা জানি সুইচের ভেতর দিয়ে কোনো কারেন্ট পাস করে না, তার মানে কি সুইচটা ওপেন থাকে। আর ওপেন মানে কি, ওপেন অ্যাকচুয়ালি মানে কি, ওপেনের রেজিস্ট্যান্স কি রকম, ইনফিনিটি না? মনে আছে, এটা হচ্ছে 1 2 এর পড়া। ওপেন জায়গার রেজিস্ট্যান্স কি ইনফিনিটি, আর শর্ট মানে কত, এটা রেজিস্ট্যান্স কত 0, তাই না? এটা জি মনে মিস, আছে? জি মিস। তার মানে কি এইখানে আমার যখন সুইচটা ক্লোজ তখন তার রেজিস্ট্যান্স হচ্ছে 0, মানে ফরওয়ার্ড বায়াসের সাথে এটাকে যদি কম্পেয়ার করতে চাই তাহলে বলতে পারি যে ফরওয়ার্ড বায়াসের রেজিস্ট্যান্স হচ্ছে আইডিয়ালি 0 বা শর্ট সার্কিট। আর রিভার্স বায়াসে আমি কি দেখছিলাম যে কারেন্টটা পাইছিলাম সেটাকে কি খুব অল্প ছিল না, এই যে স্যাচুরেশন কারেন্টটা কি খুব অল্প না? তো সেই স্যাচুরেশন কারেন্টটাকে আইডিয়ালের ক্ষেত্রে কি করা হয়, ইগনোর করা হয়, ধরা হয় যে ওই কারেন্টটা আসলে যাচ্ছেই না। ঠিক আছে, যদি আমরা এটাকে ইগনোর করি তাহলে আমরা বলতে পারি না যে রিভার্স বায়াসের ডায়োডটা হচ্ছে ওপেন হিসেবে কাজ করতেছে। ইয়েস মিস। পারছো? জি মিস। এটা কিন্তু আইডিয়াল কন্ডিশন, প্র্যাকটিক্যালি কিন্তু তা হয় না। আমরা দেখলাম কি প্র্যাকটিক্যালে হচ্ছে অল্প পরিমাণ হলেও কি স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যায়, কিন্তু আইডিয়ালি ধরে নেওয়া হচ্ছে যে ডায়োডটা যখন ওপেন থাকে, মানে সুইচের সাথে যদি কম্পেয়ার করি তখন তাহলে কি হচ্ছে যে রিভার্স বায়াসে ডায়োডটা ওপেন থাকে এবং এর ভেতর দিয়ে কোনো কারেন্ট পাস করে না, তার মানে হচ্ছে রিভার্স বায়াসে যে আমরা রেজিস্ট্যান্সটা পাই সেটা হচ্ছে গিয়ে ইনফিনিটি। বুঝতে পারছো? ইয়েস মিস। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এরপরে যত ম্যাথ করব আমরা সবগুলোতে এই জিনিসটাই কিন্তু আমরা ইউজ করব, এইটা ঠিক আছে? যে বলা থাকবে কোয়েশ্চেনে প্র্যাকটিক্যাল ডায়োড ইউজ করো অথবা বলা থাকবে আইডিয়াল ডায়োড ইউজ করো। ঠিক আছে, সো আইডিয়াল থাকলে তুমি দেখো, আইডিয়াল থাকলে কার্ভটা কি হবে, যে যখন আমার ফরওয়ার্ড বায়াস
তখন আমি কারেন্ট পাচ্ছি হিউজ, এই যে আইডিয়াল। আর যখন হচ্ছে আমার রিভার্স বায়াস, তখন আমি কারেন্ট পাচ্ছি হচ্ছে কি 0, আমি কোনো কারেন্টই পাচ্ছি না। বাট অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা আবার এরকম যে আমি হচ্ছে কি ফরওয়ার্ডে আমার 0.7 ভোল্টের পরে হচ্ছে গিয়ে কারেন্ট পাই, আর আইডিয়ালে ধরা হয় যে আমি যখন একটুখানি ভোল্টেজ দিব তখনই হচ্ছে আমার তোমার কারেন্ট যাবে। বোঝা গেছে? জি মিস। আচ্ছা, যদি এটা বুঝো এরপরে আসি হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। আজকে এই যে 3 ধরনের রেজিস্ট্যান্স লেভেল পড়ায় ছেড়ে দিব। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে তোমার, আচ্ছা এটা বলার আগে আগে বলে দিই যে এই রেজিস্ট্যান্স হচ্ছে 3 ধরনের পাওয়া যায় ডায়োডে। একটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স, এসি রেজিস্ট্যান্স, আর হচ্ছে এভারেজ এসি রেজিস্ট্যান্স। এখন কোনটা কি সেটা আমরা দেখব। সো আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম যে ডায়োড একটা নন লিনিয়ার ডিভাইস, তাই না? তার মানে কি, তার হচ্ছে যে আমি আইভি ক্যারেক্টারিস্টিক্সটা পাই সেটাও কি আমার নন লিনিয়ার, সেটা রেজিস্ট্যান্সের মতো লিনিয়ার না। তাহলে আগে কি ছিল যে আমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এরকম একটা পাইতাম, তা কোন প্রত্যেকটা পয়েন্টে কি ভি বাই আই এর কি রেশিও কি সেম হইতো, তাই না? বাট ডায়োডের ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেখান থেকে যেহেতু সেটা হচ্ছে না, তো সেখান থেকে আমার 3 ধরনের রেজিস্ট্যান্স আসতেছে। একটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স, একটা এসি রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে এভারেজ রেজিস্ট্যান্স। এখন দেখো ডিসি রেজিস্ট্যান্স কাকে বলে। তো এটা তো হচ্ছে আমার কার্ভটা, তাই না? ফরওয়ার্ড বায়াসের জন্য এরকম আর রিভার্স বায়াসের জন্য এরকম, এবং সেটা লিনিয়ার না। এখন তুমি যখন ডিসি সাপ্লাই দিচ্ছ তখন কোনো একটা পয়েন্ট আমরা অপারেটিং পয়েন্ট মানে যেই পয়েন্টে হচ্ছে তুমি রেজিস্ট্যান্সটাকে পরিমাপ করবা, সেই রেজিস্ট্যান্সটা পেতে হলে কি করতে হবে, এই অপারেটিং পয়েন্ট থেকে তোমার আই বরাবর মানে ওয়াই এক্সিস বরাবর একটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন টানতে হবে। তাহলে কি এখান থেকে আমি একটা কারেন্ট পাবো না? পাবো? হ্যালো, তোমরা কি আজকে জি বুঝতেছো মিস, না পাবো কিছু? পাবো। তোমাদের আজকে রেসপন্সের অবস্থা এরকম মানে খারাপ কেন? ম্যাম আবার বলেন ম্যাম। কোনটা আবার বলবো? আজকে কি বুঝতে ম্যাম পারতেছো না ডিসি তোমরা? আজকের টপিকটা তো সোজা, গতদিন তো ভালো বুঝলা দেখলাম। ম্যাডাম গতদিন একটা সবচেয়ে সোজা লাগছে ম্যাম। আজকে কি বুঝতেছো না? আজকের টপিকগুলো তো আরো সোজা। কোনটা বুঝো নাই বলো, আমি বুঝাচ্ছি। আমি স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা আবার বলেন। স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা আবার বলবো। আচ্ছা দেখো, স্ট্যাটিক রেজিস্ট্যান্স বললাম যে অপারেটিং পয়েন্ট তো কথাটা দিয়ে বোঝাচ্ছে যে পয়েন্টে ডায়োডটা অপারেট করবে, তাই না? আমরা জানি রেজিস্ট্যান্স সমান যে ভোল্টেজ বাই কারেন্ট, এটা তো সবাই জানো, জানো? জি মিস। হ্যাঁ, তাহলে আমার কি আগে আমি কি বলছিলাম যে রেজিস্ট্যান্সের যখন বের করতাম তখন কি এই রেশিও বের করতাম না, ভোল্টেজ বাই কারেন্টের রেশিও। সো এখানেও আমি তাই করব, অপারেটিং পয়েন্ট থেকে ওয়াই এক্সিস বরাবর একটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার লাইন টানবো। তাহলে কি সেটা ওয়াই এক্সিস কে একটা পয়েন্টে ছেদ করবে না? জি মিস। সেটা হচ্ছে আমার এই কারেন্টের ভ্যালু হবে, ঠিক আছে? আবার এই অপারেটিং পয়েন্ট থেকে এক্স এক্সিস বরাবর আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানবো। সো সেটাও কি এক্স এক্সিস কে একটা পয়েন্টে ছেদ করবে না? বুঝতেছো জি তোমরা? মিস, এটা হবে তাহলে ভোল্টেজ। সেটা হচ্ছে আমার ভোল্টেজের ভ্যালু। আর ডিসি রেজিস্ট্যান্সটা কি? তাহলে এই যে তোমার ডিসি সোর্সের ফলে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হচ্ছে আমার ডিসি বা স্ট্যাটিক রেজিস্ট্যান্স। আর এই স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা কার্ভ থেকে কিভাবে বের করা যায় সেটা আমি বললাম, সেটা বুঝতে পারছো? জি মিস। হ্যাঁ, আচ্ছা ডিসি রেজিস্ট্যান্স জি বা মিস। স্ট্যাটিক রেজিস্ট্যান্সের ভ্যালুটা জেনারেলি হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে 10 ওহম থেকে 80 ওহমের মধ্যে, ঠিক আছে? আমার মনে হয় একটা এক্সাম্পল দিলে তোমরা হচ্ছে আরো ভালো বুঝবা। তো এখানে আমি একটা প্রবলেম করাচ্ছি, দেখো সেখানে কি হচ্ছে, প্রবলেমটা কি এরকম একটা কার্ভ দেওয়া আছে। তো এখানে এটা দেখো, এটা সিলিকনের জন্য না, যে সিলিকনের জন্য আমার এই রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াসের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেওয়া আছে। বলা হয়েছে যে 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য কি করো, এটার রেজিস্ট্যান্স বের করো, স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা বের করো। তাহলে কি করবা?
ওই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে প্লট তাহলে করব 2 মিলি অ্যাম্পিয়ার থেকে প্রথমে কি করবা, একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, তাই না, যেহেতু এখানে কারেন্টের ভ্যালুটা দেওয়া আছে। সো সেটা কি, এই যে কার্ভটা সেটাকে একটা পয়েন্টে ছেদ করবে, করছে জি না? মিস জি মিস। এই পয়েন্টটাই হচ্ছে এখন আমার এই 2 মিলি অ্যাম্পিয়ারের জন্য অপারেটিং পয়েন্ট। বুঝা গেছে? সো এই অপারেটিং পয়েন্টটা থেকে এখন এক্স অ্যাক্সিস বরাবর আরেকটা পারপেন্ডিকুলার লাইন টানো, ঠিক আছে? সো সেটা কি এক্স অ্যাক্সিস কে একটা ভ্যালুতে ছেদ করে না? সেটা আমার কি জি মিস। ভিডি ভোল্টেজ, ঠিক আছে, 0.5 ভোল্ট, আর 2 অ্যাম্পিয়ার তো বলা আছে। সো সেটাকে ভাগ দিলে আমি কি পেয়ে যাচ্ছি, পেয়ে যাচ্ছি হচ্ছে রেজিস্ট্যান্স। ডিসি রেজিস্ট্যান্স। বুঝা গেছে? জি মিস। সো সিমিলারলি তোমাদের দেখো আইডি যখন 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কি করবা, যে 20 মিলি অ্যাম্পিয়ার থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবা যেটা কার্ভটাকে একটা পয়েন্টে ছেদ করবে। যে পয়েন্টে কার্ভটাকে ছেদ করবে সেটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট। সো সেই অপারেটিং পয়েন্ট থেকে আবার কি এক্স অ্যাক্সিস বরাবর একটা লম্ব টানবা, তাহলে সে কি এক্স অ্যাক্সিস কে একটা পয়েন্টে ছেদ করবে, যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে আমার ভ্যালু হচ্ছে ভিডি। সো দুইটাকে ভাগ করলে আমি স্ট্যাটিক রেজিস্ট্যান্সটা পাবো। বুঝছো? জি ম্যাম। ইয়েস মিস। ঠিক আছে, তারপরে আসো হচ্ছে এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্স। আগেরবার ইনপুট যেটা দিয়েছিলাম ডায়োডে সেটা কি ছিল, ডিসি। সোজা তো, ডিসি রেজিস্ট্যান্স মানে ইনপুটটা ছিল ডিসি, ঠিক আছে? এখন এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্সে আমার ইনপুটটা কি হবে, এসি। সো এসি ইনপুটের জন্য যে আমি রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হচ্ছে আমার এসি অর ডাইনামিক রেজিস্ট্যান্স। এখন এসি আর ডাইনামিক রেজিস্ট্যান্সটা কিভাবে কার্ভ থেকে নির্ণয় করে আমরা সেটা একটু দেখি, ঠিক আছে? সো ডিসি মানে কি, টাইমের সাথে সাথে ভ্যালু কি চেঞ্জ হবে নাকি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো? ডিসি কি আসলে বলো তো? কনস্ট্যান্ট ভ্যালু পাবো। কনস্ট্যান্ট ভ্যালু পাবো। আচ্ছা, আর এসি কি হয়, এসির ক্ষেত্রে কি হয়, টাইমের চেঞ্জ সাপেক্ষে হয়। কি হয়, আমার ভ্যালুটা চেঞ্জ হয়। ডিরেকশন হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হবে। তার মানে দেখো যে তুমি যে অপারেটিং পয়েন্টটা বের করতেছো সেটা তো ডিসি থেকে আসতেছে, তাই না? এখন তুমি যদি এর মধ্যে একটা এসি সিগন্যাল চিন্তা করো, তাহলে কি এসি সিগন্যালটা কি এরকম হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না? তার মানে কি এই পয়েন্টে একটা ভ্যালু, এই পয়েন্টে একটা ভ্যালু, এই পয়েন্টে একটা ভ্যালু, এরকম ভ্যালু হচ্ছে। আবার এদিকে যদি দেখো, দেখো কারেন্টের ভ্যালু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, একবার আস্তে আস্তে বাড়তেছে, বেড়ে আবার কমতেছে, তাই না? এটা তো বুঝছো, এতটুকু তো দেখে বোঝা যাচ্ছে। তার মানে কি অপারেটিং পয়েন্টটাও কি চেঞ্জ হওয়ার কথা না, একবার এখানে একবার এখানে। আগে কি ডিসির জন্য একটা ফিক্স ছিল, আর এবার কি দেখতেছো কি একটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ পাচ্ছি না। জি মিস। তাহলে কি একটা আমি বলতে পারি কি একটা রেঞ্জ অফ ভ্যালু পাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত, আবার আরেকটা এদিকে ভ্যালু পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত। জি মিস। সো এটাকে নির্ণয় করার জন্য কি করা হয়, এই যে কার্ভটার সাথে একটা স্ট্রেট লাইন ট্যানজেন্ট করে আঁকা হয়, বাট একটা ঢাল আঁকবা তুমি কার্ভটাকে ঘেঁষে। তাহলে কি সেটা কি তোমার এই কার্ভটাকে কি দুইটা পয়েন্টে ছেদ করবে না? জি ওই মিস। দুইটা পয়েন্ট যদি তুমি নির্ণয় করো তাহলে কি তুমি ডিফারেন্সটা দেখতে পারতেছো না? হুম। বুঝতে পারছো? জি আল্লাহ মিস। জানে কি বুঝছো। আচ্ছা, একটা এক্সাম্পল দেখো, এই দেখো এই এক্সাম্পলটা দেখো। আচ্ছা, দেখতে পাচ্ছো এটা? এখানে যদি লক্ষ্য করো, দেখো আমি কি বলছি, আরডি বের করো আইডি যখন হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। আই তোমরা বুঝতেছো আজকে কি হয়েছে, তোমরা কি সবাই ঘুমাইতেছো নাকি? না মিস। না ম্যাম। এই যে আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব, একটু মনোযোগ দাও বাবারা, এগুলো কিন্তু সোজা, এই টপিকটাই সোজা। দেখো আরডি এট আইডি, তার মানে এখানে কি আমার আইডিটা কত আগে আমি সেটা দেখবো। আইডি হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, সো 2 মিলি অ্যাম্পিয়ার, তাই না? এখন এই 2 মিলি অ্যাম্পিয়ার থেকে আমি কি করব, আগের মতনই একটা কি করব, লাইন টানবো পারপেন্ডিকুলার, সেটা এই কার্ভটাকে কি করবে, একটা পয়েন্টে ছেদ করবে, সেটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? এখন এই অপারেটিং পয়েন্ট থেকে আমি কি করব, একটা ট্যানজেন্ট ড্র করব। তাহলে সে কি করবে, দুইটা পয়েন্ট পাচ্ছি না আমি, একটা দেখো একটা পয়েন্ট এখানে আমি যে এই যে কার্ভটাকে ঘেঁষে একটা ট্যানজেন্ট ড্র করছি।
সো আমি একটা পয়েন্ট পাচ্ছি যে 4-এ, আর একটা পয়েন্ট পাচ্ছি কত 0-তে। সো x6 ওইটা হচ্ছে y এক্সিস, y এক্সিসে তার মানে কারেন্টের ভ্যালু কত চেঞ্জ হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার থেকে 0 মিলি অ্যাম্পিয়ার। সো ডেল্টা আইডি সমান আমি লিখতে পারি হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? জি মিস। আবার ma'am. এই যে ট্যানজেন্টটা ড্র করলে এটার ফলে কি x এক্সিসে আমি দুইটা পয়েন্ট পাচ্ছি না? একটা দেখো 0.76, এটা অ্যাপ্রক্সিমেট, এক একজনের এক একটা আসবে। 0.7 আর 0.76 0.8 এর পয়েন্ট, মাঝামাঝি। হ্যাঁ, আর এই পাশে দেখো কত হচ্ছে 0.65, তাই না? এই পাশে 0.65 জি মিস। ধরতেছে, আর এই পাশে ধরতেছে হচ্ছে 0.76 ধরছে। এখানে 0.8ও ধরতে পারো চাইলে, এটা তো মানে তোমার চোখে দেখা অনুযায়ী ধরবা। আর এটা 0.6 আর 0.7 এর মাঝখানে। তাহলে এই দুইটার ডিফারেন্স থেকে কি আমি ডেল্টা ভিডি পেতে পারি। ঠিক আছে? জি সো মিস। আমার ডাইনামিক রেজিস্ট্যান্সটা কিভাবে বের করব? এই যে ডিফারেন্স ইন ভোল্টেজেস ডিভাইডেড বাই ডিফারেন্স ইন হচ্ছে কারেন্টস। ঠিক আছে? সেটাই হচ্ছে আমার ডাইনামিক বা এসি রেজিস্ট্যান্স। বুঝা গেছে? জি মিস, বুঝতে পারছি। কি যে বুঝছো? আচ্ছা, এখন দেখো এই এসি রেজিস্ট্যান্সটাতে একটা উপায় হচ্ছে এরকম ট্যানজেন্ট ড্র করে। সো আমি দেখতে পাচ্ছি কি ট্যানজেন্ট ড্র করলে এক একজনের কি এক এক রকমের ভ্যালু আসতেছে। সেটা কারণ তুমি কি মানে একজনের ট্যানজেন্ট একটু বেশি বাঁকা হইতে পারে, আর একজনের ট্যানজেন্ট আর একটু কম বাঁকা হইতে পারে। সো এটার আরেকটা নিজের বলো। নিজের ইচ্ছা, ঢালটা কি নিজের ইচ্ছা মতো হ্যাঁ, আঁকতে পারবো? আর ঢালটা তো তুমি চেষ্টা করবা হচ্ছে কি কার্ভের সাথে হচ্ছে গিয়ে স্ট্রেট করে আঁকার জন্য। ট্যানজেন্ট কি ঢাল কিভাবে আঁকে? কার্ভ ধরে আঁকে না? জি মিস। তাহলে কিন্তু এটা তো এক একজনের আঁকা একটু ডিফারেন্ট হতে পারে, পয়েন্টের তো ডিফারেন্ট হতেই পারে, তাই না? এটা রোধ করার জন্য একটা সূত্র আবিষ্কার করে, যেই সূত্র দিয়ে যদি তুমি বের করো তাহলে কি মোটামুটি সবারই একই টাইপের ভ্যালু আসবে। ঠিক আছে? সেটা কি আমরা দেখি আরডি সমান সমান বলা যায় 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আইডি। ঠিক আছে? এখন দেখো তাহলে আইডির ভ্যালু তুমি যদি তোমাকে দেওয়া থাকে তাহলে তুমি যে আরডিটা পাবা সেটা সবার কি একই রকমই আসবে, তাই না? জি ম্যাম। এখন আরডি সমান সমান 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আইডি, এটা কিভাবে আসে এটার প্রমাণটা আমরা একটু দেখব। এটা সোজা। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি শকলিস ইকুয়েশন দেখছিলাম, সেটা মনে আছে কি ছিল? আইডি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি মাইনাস 1। এটা কি আমার শকলিস ইকুয়েশন ছিল না? সো এটাকে কি করলাম দেখো, আইডি সমান সমান এটাকে জাস্ট আলাদা করে গুণ করলাম, আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি, আর এ পাশে মাইনাস আইএস। ঠিক আছে? সো এখন তাহলে কি করি, আইএস টা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তাহলে কি লেখা যায় দেখো তো, আইডি প্লাস আইএস ইকুয়ালস টু লেখা যায় না আইএস ইন ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এন ভিটি। এতটুকু বুঝছো নাকি দেখো? জি ম্যাম। বুঝছো? আচ্ছা, জি, এটা শুধু এখানে নিয়ে আসছি। হ্যাঁ, জাস্ট হচ্ছে সাইড চেঞ্জ করছি। ঠিক আছে? এটা একটা ইকুয়েশন দিতে পারো, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। এখন আমি কি করব, এই আইডিটাকে ভিডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? এই যে ডায়োডের কারেন্টটা সেটাকে আমি ভিডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এই পাশে কি থাকছে দেখো, ডি বাই ডিভিডি ইনটু আইডি ইকুয়ালস টু কি করা যায় দেখো, এই পাশে কি আছে আইএস, এটাকেও আর কি তোমার ভিডি এর রেসপেক্টে জাস্ট ডিফারেন্সিয়েট করছে। আর ভিডি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, আইএস কে একটা কনস্ট্যান্ট টার্ম না, কনস্ট্যান্ট কোনো কিছুকে ডিফারেন্সিয়েট হয়ে করলে যাবে। কি হয়, জিরো হয়ে যায়। সো এখানে দেখো জি। এই অংশে এই আইএস টা নাই। ঠিক আছে? এখন ma'am. তোমাদের মনে থাকার কথা y is equal to যদি e to the power kx হয়, এখন এটাকে যদি তুমি dy by dx করো, x দিয়ে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হয়, কেটা e to the সামনে চলে power আসবে। kx ই থাকে, আর যে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা সেটা কি আগে সামনে চলে আসে, তাই না? সো এখানে দেখো একই জিনিসই করা হয়েছে। সো ই টু দি পাওয়ার ভিডি বাই এন ভিটি কে যখন তুমি ভিডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো তখন এই টার্মটা তো থেকে যাচ্ছে, আর এখানের কনস্ট্যান্ট টার্ম কি 1 বাই এন ভিটি না? তাহলে এই যে 1 বাই এন ভিটি টা সামনে চলে আসছে। বুঝছো? এতটুকুন বুঝছো? জি ম্যাম, এতটুকু বুঝেছি। আচ্ছা, এতটুকুন যদি বুঝছো, এখন দেখো কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম কি
is e to the power vd by nvt এই সমান, এটা সমান কি লেখা যায়? id প্লাস is আইডি লেখা যায় না? প্লাস আইএস। সো এইখানে জি। এই ভ্যালুটাই বসাইছে। বুঝছো নাকি? দেখো, এতটুকুন বুঝতে পারো নাকি? দেখো সবাই একটু লক্ষ্য করো। মিস। আচ্ছা, এখন যদি আমরা জানি কি ডায়োড কারেন্ট কি তোমার রিভার্স স্যাচুরেশন কারেন্টের চেয়ে যদি অনেক বেশি হয়, তাহলে আমি কি করতে পারি? এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটাকে ইগনোর করতে পারি। ইগনোর করলে আমরা লিখতে পারি কি এখান থেকে যে ডি আইডি বাই ডিভিডি ইজ নিয়ারলি ইকুয়ালস টু আইডি ডিভাইডেড বাই এনভিটি। ঠিক আছে, এখানে আমি আইএস এই টার্মটাকে হচ্ছে গিয়ে ইগনোর করলাম, যেহেতু আইডি এর ভ্যালু আইএস এর চেয়ে হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, সো এখন আর কিছু না, এখন জাস্ট হচ্ছে উল্টায় লিখছে, কারণ আমরা জানি রেজিস্ট্যান্স সমান কি ভোল্টেজ বাই কারেন্ট। এতক্ষণ আমরা করে আসছি কি কারেন্ট বাই ভোল্টেজ, তাহলে আমি এটাকে যদি উল্টায় লিখি তাহলে কি হয়? ডিভিডি বাই ডিআইডি সমান সমান আমরা লিখতে পারি আরডি। আর এই জিনিসটা যদি উল্টে যায় তাহলে কি হচ্ছে? এনভিটি ডিভাইডেড বাই হচ্ছে আইডি। আমি বলে আসছিলাম কি যে আমরা জেনারেলি ধরি কি যখন আমার কারেন্ট হচ্ছে স্মল, যখন কারেন্ট হচ্ছে থাকে তখন আমি ধরি এন এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে যদি এন এর ভ্যালু 1 বসাও তাহলে আসে হচ্ছে 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে আইডি। তাও তো বুঝতে পারছো নাকি? আর ভিটি এর ভ্যালুটা 26 মিলিভোল্ট এখানে বসানো হয়েছে। সবাই একটু এটা একটু লক্ষ্য করো যে এটা কি বুঝতে পারতেছো নাকি। সবাই বুঝছো? জি ম্যাম, ভিটির আগে যে আমরা ভ্যালু বের করেছিলাম ওটা এখানে বসিয়ে ওটাই দেওয়া ওখানে হয়েছে। বসিয়ে দেওয়া জি হয়েছে। ম্যাম। আচ্ছা, আমি তো কাউকে ধরি তো, তোমরা আজকে কি হয়েছে তোমাদের? গত ক্লাসটা এত ভালো লাগছে আমার নিয়ে, তোমরা খুব রেসপন্সিভ ছিলে, আজকে সব ঘুমাইতেছো কিসের জন্য? ম্যাম আজকে সকাল ল্যাব ছিল তো এই জন্য ম্যাম। হ্যাঁ, ল্যাবে তো একদম হাতি ঘোড়া মেরে ফেলছো তোমরা, আমার সাথেই তো ল্যাব ছিল তোমাদের, সোজা ল্যাব ছিল। আচ্ছা নাভিদ বলো, সিআর বলো আমাকে, বুঝছো? নাভিদ কি ক্লাস করতেছো? ম্যাম আমি পুরো টাইম থাকতে পারতেছি না, আমি বাসা শিফট করতেছি তো। বাসা শিফট করতেছে। আচ্ছা আবির বলো, রোল 133। ম্যাম আমি ক্লিয়ার না ম্যাম এখনো। কি ক্লিয়ার নেই? এখানে না বুঝার কি আছে? আমাকে সেটা বুঝাও আগে, এখানে কি বুঝো নাই? ম্যাম আমি জানি না ম্যাম, আরেকবার ম্যাম বললে আমি বুঝতে পারবো। আচ্ছা কে কে বুঝো নাই? আসলে কি কেউই কিছু বুঝো নাই? আমি বুঝছি, আমি এক্সপ্লেন করতে পারবো। কে তুমি? কে? দাঁড়াও, তুমি কে দেখে নেই। তুমি কে? তোমার নাম কি? রোল মিস খুঁজে। আইডি 78। আইডি 78। হ্যাঁ বলো, কি বুঝছো? আই শোনো সবাই, ও কি বুঝছে দেখো। হচ্ছে একটা মানে ল, যেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু ই টু দ্য পাওয়ার ভিটি বাই এনভিটি। তো সেই সূত্রটা আমরা হচ্ছে জাস্ট সাইড চেঞ্জ করে, মানে হুম ইনটু করে সাইড চেঞ্জ করেছি। ওইটাকে হচ্ছে হুম আমি ইকুয়েশন 1 ধরেছি। হুম তারপরে দুই পাশে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম। হুম কার ডিফারেন্সিয়েশন কর রেসপেক্টে? ডি বাই ডিভিডি। হ্যাঁ, কেন ভিডি দিয়ে ডিফারেন্সিয়েট করলাম বলো তো? অন্য কিছু দিয়ে কেন করলাম না? কারণ আমার উদ্দেশ্য কি ভোল্টেজ বাই কারেন্ট বের করা, কারণ জি আমি মিস, চাই ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স বের কারেন্ট, করতে। হ্যাঁ রেজিস্ট্যান্স বের করতে হবে তার জন্য। হুম ডিফারেন্সিয়েশন করাতে আমার হচ্ছে আইএসটা হচ্ছে 0 হয়ে যাবে, কারণ আইএসটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। হুম কনস্ট্যান্ট তারপরে আইসটা। হ্যাঁ কনস্ট্যান্ট। তারপরে এখানে আইএস ইনটু যে ই টু দ্য পাওয়ার যেটা আছে, এটা সমান সমান আমি আইডি প্লাস আইএস লিখতে পারি, যেহেতু আমি এটা ইকুয়েশন 1 ধরেছিলাম। হুম আইএসটা হচ্ছে আমি অ্যাভয়েড করব, কারণ আমার আইডি এর পরিমাণ অনেক বেশি, তার হ্যাঁ জন্য। হ্যাঁ তারপরে আমি এটাকে ইনভার্স করে দিব, ইনভার্স করে দিলে হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট পাবো। হ্যাঁ ভোল্টেজ বাই কারেন্ট মানে হচ্ছে রেজিস্ট্যান্স। হুম আর এই এন এর ভ্যালু Resistance হচ্ছে আমি পাবো। 1 ধরবো। হুম আর ভিটি হচ্ছে ওই যে অ্যাবসোলিউট টেম্পারেচারে যে ভোল্টেজের যে একটা হুম 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 ইয়ে করেছিলাম সেটা 26 মিলিভোল্ট। হুম ভেরি গুড। এটা কি খুব কঠিন? এটা তো সোজা একদম। ঠিক আছে, ভেরি গুড। রোল হচ্ছে কত? দাঁড়া তোমার রোলটা লিখি। 78 মিস। 78। ঠিক আছে, আইডি 78 আজকের পারফরমেন্সে হচ্ছে মার্কস পাচ্ছে।
আচ্ছা, এখন তাহলে এই সূত্রটা দিয়ে দেখো, আগে যে অঙ্কটা করলাম আমরা, কোন অঙ্কটা করছিলাম, এটা করছিলাম না? এইটাই দেখো এই সূত্র দিয়ে করা হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস দেখো ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে আইডি এর ভ্যালু যদি স্মল হয়, আমি বলেছি আমরা, এবং এই বইতে সবসময় কি ধরা হয়, এন এর ভ্যালু হচ্ছে 1 ধরা হয়, কিন্তু আইডি এর ভ্যালু যদি খুব স্মল হয় তাহলে এসি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স বের করার সময় আমরা এন এর ভ্যালু ধরে নেই হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? সো এখন দেখো আমি যে এক্সাম্পলটা তখন করালাম যে কার্ভ থেকে ট্যানজেন্ট দিয়ে, সেটাকে যদি আমি এই অল্টারনেটিভ উপায় করাই তাহলে কি হচ্ছে, আরডি ইকুয়ালস টু আমরা জানি এন, তারপরে হচ্ছে 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আইডি, যেখানে এখন এখানে 2 মিলি অ্যাম্পিয়ারটা কম দেখে, ভ্যালুটা কম না ছোট দেখে এখানে এন এর ভ্যালু ধরা হয়েছে হচ্ছে 2, আর বাকি তো সবকিছু দেখো ইজিলি 26 ওহম বের হয়ে গেল, ঠিক আছে? সো দেখো আগে আমি পেয়েছিলাম কি ট্যানজেন্ট ধরে করে 27.5 ওহম, আর এখন পাচ্ছি হচ্ছে 26 ওহম। সো অল্প একটু ডিফারেন্স যে আছে 1 থেকে 1.5 ওহমের, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার বডি রেজিস্ট্যান্স আর হচ্ছে কন্টাক্ট রেজিস্ট্যান্সের কারণে হয়ে থাকে, ঠিক আছে? এখন বডি রেজিস্ট্যান্সটা কি, এখানে যে আমরা রেজিস্ট্যান্স গুলো নিয়ে কাজ করছি সেগুলো সবই কি আমার পিএন জাংশনের জন্য যে রেজিস্ট্যান্স, বাট কি একটা সেমিকন্ডাক্টরেরও কি একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাকে বলা হয় হচ্ছে বডি রেজিস্ট্যান্স, ঠিক আছে? আবার যে তোমার যখন তুমি এই যে ওয়্যার কানেক্ট করলা, কারণ তুমি ফরওয়ার্ড বায়াস দিচ্ছ, তারপরে যখন রিভার্স বায়াস দিচ্ছ, তখন কি ওয়্যার দিয়ে কানেকশন দিচ্ছ না ভোল্টেজটাকে, এই যে এখানে, তার মানে কি এইটা কি একটা মেটাল না? সো এই সিলিকন আর এই মেটালের কন্টাক্ট পয়েন্টে একটা রেজিস্ট্যান্স পাবো, সেই রেজিস্ট্যান্সটাকে বলা হয় হচ্ছে কন্টাক্ট রেজিস্ট্যান্স। সো এখানে যে তারতম্যটা হচ্ছে এই সূত্র এবং কার্ভের মধ্যে, সেটা এই বডি রেজিস্ট্যান্স এবং কন্টাক্ট রেজিস্ট্যান্সের তারতম্যের জন্য, পার্থক্যের জন্য, বুঝতে পারছো? ইয়েস মিস। সো এটা আমি কিন্তু দেখো স্লাইডের মধ্যে লিখি নাই, সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তোমার যে ভ্যালুটা একটু চেঞ্জ হয় সেটা কিসের জন্য হয়, তখন তুমি বলবা যে রেজিস্ট্যান্স, বডি রেজিস্ট্যান্স এবং কন্টাক্ট রেজিস্ট্যান্সের ফলে হচ্ছে তোমার এই ভ্যালুটার একটু চেঞ্জ হয়। তাহলে আমি যদি বলি এখানে কন্টাক্ট রেজিস্ট্যান্স বা বডি রেজিস্ট্যান্সের ভ্যালু কত, তাহলে কত হবে বলো তো? দুইটা ডিফারেন্স হবে না, 27.5 থেকে 20, হ্যাঁ 1.5 ওহম, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা কুইজের কোয়েশ্চেন যে তোমার বডি রেজিস্ট্যান্সের ভ্যালু বের করো, বডি রেজিস্ট্যান্স এবং কন্টাক্ট রেজিস্ট্যান্সকে একসাথে বলা হয় হচ্ছে আরবি, আর ক্যাপিটাল বি। সো আমি যদি বলতে পারি এই অঙ্কটা দিলাম, এই সেম অঙ্ক দিলাম, বললাম আরবি এর ভ্যালু বের করো, তখন পারবা না, এটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দিবা, বুঝতে পারছো? কি যে বুঝছো, আজকে আমি খুবই হতাশ তোমাদেরকে নিয়ে, তোমরা আজকে একদমই শুনতেছো না। মিস 27.5 থেকে 26 মাইনাস করব, হ্যাঁ। 1.5 আসবে আর কি, ওই যে হুম। বডি আচ্ছা এরপর আমাদেরকে এই ক্লাস রেকর্ড গুলো কি দেওয়া হবে? হ্যাঁ আজকেরটা আমি আজকেই দিয়ে দিব, আজকেই দিয়ে দিচ্ছি, যাও তোমরা ভাই পড়াশোনা করো আর ক্লাসে মনোযোগ দাও। তোমাদের আমি প্রশংসা করলাম সব টিচারদের কাছে যে তোমরা ভালো ক্লাসে রেসপন্স করো, আজকেই তোমরা সবাই কি করতেছো আমি বুঝতেছি না, সবাই ঘুমাচ্ছ। কেউ কোনো কথা বলতেছে না। আচ্ছা এখন আরেকটা, আজকে লাস্ট আরেকটা রেজিস্ট্যান্স, এটা লিখলে আমাদের শেষ, সেটা হচ্ছে অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স। আচ্ছা অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সটাকে ডিফাইন করা হয় কিভাবে, দেখো অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড as the resistance determined by a straight line drawn between the two intersections established by the maximum and minimum values of input voltage, ঠিক আছে? সো ইনপুটের ম্যাক্সিমাম এবং মিনিমাম কে ধরে যদি তুমি একটা স্ট্রেট লাইন ড্র করো, তাহলে যেই হচ্ছে
রেজিস্ট্যান্সটা পাচ্ছ সেটাই হচ্ছে আমার তোমার অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স, মানে এখানে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি। সো আমার যদি এখানে লক্ষ্য করো, সো তোমার দেখো এখানে আমার ইনপুট ভোল্টেজ কত, এই যে 0.7 থেকে হচ্ছে 6.5, কারণ আমি কি এখান থেকে দেখো এই কার্ভটা বরাবর একটা হচ্ছে স্ট্রেট লাইন ড্র করবা, তাহলে কি সে দুইটা পয়েন্টে ছেদ করবে না এই কার্ভটা, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এখন এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ড্র করবা, এই পয়েন্ট থেকে আরেকটা স্ট্রেট লাইন ড্র করবা, তাহলে সে কি করবে এক্স এক্সিস কে দুইটা পয়েন্টে ছেদ করবে, এই দুইটা পয়েন্টের যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার ডেল্টা ভিডি, ঠিক আছে। আবার এই যে পয়েন্টটা যে স্ট্রেট লাইনটা ড্র করেছিলা সেটা থেকে তুমি ওয়াই এক্সিসে একটা লম্ব আঁকবা, তাহলে সে একটা পয়েন্টে ছেদ করবে, আবার এই যে নিচের থেকে আরেকটা স্ট্রেট লাইন ড্র করবা সেও একটা পয়েন্টে ছেদ করবে, এই দুইটার যে পার্থক্য সেটাই হচ্ছে আমার ডেল্টা আইডি। এখানে দেখো ম্যাক্সিমাম ভ্যালু নেওয়া হচ্ছে, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে দেখো ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভোল্টেজেস, ঠিক আছে, ইনপুটের এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, দেখো আমার কি এখানে কার্ভটাকে যদি দেখো এইটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য দেখো কত বেশি কারেন্টের একটা কার্ভ পাচ্ছ, আবার এখানে দেখো এটা হচ্ছে আমার মিনিমাম ভোল্টেজ। সো ম্যাক্সিমাম থেকে মিনিমাম বাদ দিলে আমি অ্যাকচুয়ালি ডেল্টা ভিডি পাচ্ছি, আবার ম্যাক্সিমাম কারেন্ট থেকে মিনিমাম কারেন্ট বাদ দিলে আমি ডেল্টা আইডি পাচ্ছি, আর এই দুইটাকে যদি আমি ভাগ দেই এটার ভাগফলটাই কি আমার হচ্ছে আর এভি, মানে অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? জি মিস। ইয়েস মিস। এই পর্যন্তই ছিল আজকে। এখন বলো কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে বলো, আমি আবার বুঝাবো, অসুবিধা নাই। আর না বুঝলে কি পড়া ধরবো? পড়া ধরলে বুঝবা? তোমরা কি না হলে শুনবা না? কি করতেছো তোমরা? আচ্ছা মেহেদিকে 140 শুনতেছো? জি মিস, শুনতেছি। আচ্ছা বলো তো আইডিয়াল আর হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে পার্থক্যটা কি? তার আমি ওখানে নিয়ে যাই, দেখে দেখে বলো। এখন কি সব পালায় যাচ্ছে পড়া ধরতেছি দেখে? ম্যাম আইডিয়াল ডায়োড আর প্র্যাকটিক্যাল ডায়োডটা হচ্ছে ম্যাম যে ডায়োডটা আমাদের মানে দুইটা কারেন্ট পাওয়া যায়, আইডিয়াল মানে আইডিয়াল ডায়োডটাকে একটা সুইচের সাথে ignore কম্পেয়ার করে- করা হয়, বুঝছো? জি মিস। আইডিয়াল ডায়োডে তোমার যখন সুইচটা ক্লোজ থাকে তখন আমি কারেন্ট পাই, যখন সুইচটা ওপেন থাকে তখন তার মধ্যে দিয়ে কারেন্ট যায় না। আর আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এটাকে সুইচের সাথে যদি কম্পেয়ার করে বলা হয় তাহলে বলা হয় যখন আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন আমি তার ভিতর দিয়ে কারেন্ট পাই, আর যখন ডায়োডটা রিভার্স বায়াসে থাকে তখন ডায়োডটা ওপেন থাকে, তার ফলে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট পাই না। বুঝছো? জি মিস। আচ্ছা বলো তো রেজিস্ট্যান্স কয় ধরনের? 3 ধরনের মিস। এসি, ডিসি আর এভারেজ। আচ্ছা আমাকে বলো, একজন বলো ডায়োড কি লিনিয়ার ডিভাইস নাকি নন লিনিয়ার ডিভাইস? নন লিনিয়ার। নন লিনিয়ার ডিভাইস। আচ্ছা আর হচ্ছে, আচ্ছা থাকুক আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। আমি আজকের হচ্ছে ভিডিওটা দিয়ে দিব, এখনই দিয়ে দিব, তোমার পিডিএফটাও দিয়ে দিব। আজকে আমাকে সত্যি করে বলো তো তোমরা কেউ কি কিছু বুঝো নাই? তোমরা কেউ আজকে রেসপন্স করতেছো না কেন? এই গাজী বুশরা Yes, ma'am. বুঝছো? Yes, ma'am. বুঝেছি। ওকে ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক। কোনো কিছু যদি না বুঝো তাহলে নোট ডাউন করে লিখো, আমার ভিডিওটা শুনো, তারপরে যদি না বুঝো তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে বলো, ঠিক আছে? ম্যাম বলো। ম্যাম হচ্ছে আমার ল্যাবের ব্যাপারে একটু কথা বলার ছিল। ম্যাডাম আমি শেষে প্রেজেন্টটা দিতে পারি নাই। ওফো, এই প্রেজেন্ট দেওয়া তোমাদের জীবনেও শেষ হবে না। কত আইডি কত? হ্যালো ম্যাম। আইডি কত বলো? ম্যাম 135। 135। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে ম্যাম দিই। আমিও দিতে পারি না ম্যাম 133। ওফো সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে আর কারোটা নিব না, 135 133। ঠিক আছে আজকের মিটিং শেষ তাহলে এখানে। ওকে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।